শুরুতেই আমাদের মেন হিরোইনকে দেখি, যার নাম লিন। তাকে ঘরে বন্দি করে রাখে সার্ভেন্ট এবং দরজাটা লাগিয়ে দেয়, কিন্তু ভেতর থেকে একজন পার্সন তার দিকে কিছু ছুঁড়ে মারে। আসলে এটা আর কেউ নয়, তার হাজবেন্ড, যার নাম হচ্ছেন ফ্যাং। এখানে আমাদের হিরোইন জানা তার হাজবেন্ড কিছুদিন আগে তার বিয়ে হয়েছে, কিন্তু এই পার্সনটার সঙ্গে তার সিস্টারের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার সাথে বিয়ে হয়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আমাদের লিনের যে ফাদার এবং সেই সঙ্গে ফ্যানের গ্র্যান্ডফাদারের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়। তাদের এগ্রিমেন্ট অনুযায়ী তার গ্র্যান্ডসনের সঙ্গে লিনের পরিবারের মেয়ে বিয়ে দিতে হবে, যার কথা অনুযায়ী আমরা দেখতে পাই স্টেপ মাদার তাকে জানায় যে দেখো, তুমি যদি ফ্যাংয়ের সঙ্গে বিয়ে করো তাহলে তার এগ্রিমেন্ট অনুযায়ী অনেক টাকা পয়সা পাবে। তাহলে এটা কি সুবিধার নয়? এখানে তার স্টেপ সিস্টার এটাও জানায় যে অন্ধকে বিয়ে করা এটাই হচ্ছে সুবিধা, যে সে তোমার হয়ে থাকবে, যে অন্য কোনো পার্সনের দিকে তাকাবেই না, যাতে তোমার কোনো ভয় থাকবে। এদিকে আমাদের হিরোইনকে তার ফাদারের দিকে তাকাতে দেখি, কিন্তু ফাদার তার মুখটা নিচু করে নেয়, যার ফলে আমাদের লিনের প্রচন্ড রাগ হয়। দেখি তাদের কথা মতো শেষ পর্যন্ত সে এগ্রিমেন্টে সাইন করে দেয়। এদিকে আমাদের হিরোকে দেখি, সে আমাদের হিরোইনকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। এদিকে লিন জানায় যে সে বেরোবে তো কি করে, বাইরে থেকে দরজা লক আছে। আমাদের হিরো তাকে আবার কিছুতে মারতে যাবে কি, আমাদের হিরোইন জানায় যে দাঁড়াও, আমাকে যদি তুমি মেরে ফেলো তাহলে তোমার কেয়ার কে করবে? তো এখানে আমাদের হিরো ফ্যাং জানায় যে সে নিজের কেয়ার নিজেই করতে পারবে। কিছুক্ষণ পর দেখে আমাদের ফ্যাং নাক ডেকে ঘুমোতে থাকে। এদিকে আমাদের হিরোইন নিজের বেড টেড নিয়ে হাতে নিয়ে জানায় যে দেখো, নাক ডেকে ঘুমাচ্ছে অথচ আমার ঘুম হারাম করেছে, বলে সে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে আমাদের হিরো ঘুম ভাঙে, সে যায় সোফার কাছে আমাদের হিরোইনের কাছে এবং ভাবতে থাকে যে এই মেয়েটা কেন আমাকে বিয়ে করেছে। সে কি অন্য কারো মতো আমার অ্যাডভান্স নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে? নেক্সট মর্নিং আমরা লিনকে দেখি, সে ফ্যাংয়ের কাছে গিয়ে হাত নড়িয়ে দেখতে থাকে সে আদৌ অন্ধ কি না অন্ধ হওয়ার নাটক করছে। আসলে এদিকে ফ্যাংকে দেখি তার হাতটা ধরে এবং জানায় যে নির্লজ্জ মেয়ে, তুমি আমাকে কেন বিয়ে করেছো? আর গ্র্যান্ডফাদার আমাকে বিয়ে করার জন্য তোমাকে কত টাকা দিয়েছে? তাছাড়া তুমি একটা জিনিস মনে রাখবে, তুমি আমার মনে কোনোদিন ঠাঁই পাবে না, আমি তোমাকে কখনো পছন্দ করব না। এই সমস্ত কথা বলে তাকে বকাঝকা শুরু করে। এদিকে আমাদের হিরোইন লিন জানায় যে আমি জানি না আমার বাবা এবং তোমার গ্র্যান্ডফাদারের মধ্যে কি এগ্রিমেন্ট হয়েছিল, আমি শুধুমাত্র পয়সা দিয়ে কাজ করি, পয়সার বিনিময়ে আমি যে কোনো কাজ করতে পারি। এদিকে লিন জানায় যে একটা মেয়ের এত পয়সার লোভী হওয়া উচিত নয়। লিন জানায় যে দেখো, আমি যদি লোভী হয় তাহলে তুমিও কম যাও না, তুমি তোমার বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছিলে না। এখানে তার কথা শুনে আমরা ফ্যাংকে দেখি, সে উঠে দাঁড়িয়ে যায়। তার রাগের অবস্থা বুঝতে পেরে সে মানে সেখান থেকে কেটে পড়ে। নেক্সট লিনকে দেখতে পাই, সে ফ্যাংয়ের জন্য ব্রেকফাস্ট নিতে আসে। তো এখানে সার্ভেন্ট তাকে কিছু ভেজিটেবল এবং সেই সঙ্গে স্যুপ দেয়। সেই খাবারগুলো দেখে লিন জানায় যে এই খাবারগুলো কেন, আর এখানে যে ভালো ভালো খাবার এগুলো কার জন্য? সার্ভেন্ট জানায় যে এটা ইয়াং মাস্টারের জন্য। আসলে ম্যাডাম স্যারের জন্য এই 3 বার এইরকম খাবারই খেতে বলেছে, যার ফলে আমরা দেখি সেই খাবারগুলো নিয়ে সামনে হাজির করানো হয় এবং ফ্যাং জানায় এগুলো কি। তো লিন জানায় যে ভেজিটেবল এবং সেই সঙ্গে স্যুপ। ফ্যাং জানায় যে ঠিক আছে, স্যুপটা আমাকে দাও। যখন স্যুপটা দেয় সে সেখানে ফেলে দেয়। এখানে লিন জানায় যে যদি তোমার খাবারটা খেতে পছন্দই না হয় তাহলে সরাসরি বলে দেবে, এইরকম ভাবে খাবার নষ্ট করার কি আছে। এখানে আমরা দেখি ফ্যাং তাকে জানায় যে জায়গাটা পরিষ্কার করো, কিন্তু লিন জানায় যে কি আমি সবার সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে খাওয়ার জন্য নিয়ে যাব? তো এখানে ফ্যাং জানায় যে তুমি কি পাগল নাকি যে এই একটা অন্ধের সঙ্গে তারা ব্রেকফাস্ট করবে? তো এখানে লিন জানায় ঠিক আছে, তুমি এখানে পড়ে থাকো, আমি চললাম। এখানে লিন যখন নিচে নেমে আসে তখন আমরা দেখি ফ্যাংয়ের স্টেপ ব্রাদার, যার নাম হচ্ছে সং, সে আমাদের হিরোইনের ওপর চান্স মারতে শুরু করে। জানায় যে ভাবিজি, আমরা দুজনে মিলে যদি ব্রেকফাস্ট করতে চাই তাহলে আমরা একে অপরকে জানতে পারবো। এরপর দেখি আমাদের হিরো নিচে নেমে আসে এবং আমাদের লিনকে জানায় যে তার চোটে মেডিসিন লাগিয়ে দিতে, তার চোট পেয়েছে। যার ফলে আমাদের হিরোইন তার কাছে যায় এবং তাকে ভেতরে নিয়ে যায় এবং তার কাছে ক্ষমা চায়। সে জানতো না যে তার খুব চোট পেয়েছে, তাহলে প্রথমে মেডিসিন লাগিয়ে দিত। যখন মেডিসিন লাগাতে যায় তো কোনো মতে তাকে মেডিসিন লাগাতে দেয় না, বরং জানায় যে তুমি আমার কাছ থেকে দূরে থাকো। তো এখানে লিন জানায় যে দেখো, চুপচাপ আমাকে মেডিসিন লাগাতে দাও, নইলে তুমি যখন ঘুমাবে তখন হাত পা বেঁধে আমি মেডিসিন লাগাবো। তাহলে কোনটা বেটার হবে, এখন মেডিসিন লাগানো না রাতে হাত পা বেঁধে লাগানো? যার ফলে দেখি আমাদের হিরো শেষ পর্যন্ত রাজি হয়ে যায় তাকে মেডিসিন লাগাতে। যখন সে মেডিসিন লাগাতে যায় তার
ক্লোজ যায়, যার ফলে আমাদের হিরো আমাদের হিরোইনের ফেসটাকে যেন দেখতে পায়। যখন হিরোইন সেখান থেকে চলে যায়, আমাদের হিরো ভাবতে থাকে যে কিভাবে আমি দেখতে পেলাম, বা আমি কি তাহলে দেখতে শুরু করেছি। পর নেক্সট আমাদের হিরোইনকে দেখি সে নিচে নেমে আসে। আসলে সে কিচেনে যেতে চায় নিজের জন্য কিছু বানাতে, কিন্তু এখানে ম্যাডামকে দেখি সে কোনো মতে যেতে দেয় না, বরং জানায় যে সার্ভেন্ট তার জন্য জিনিস বানিয়ে দেবে। এখানে আমাদের হিরোইন লিন জানায় যে আসলে তার বাড়িতে নিজের হাতে রান্না করে খাওয়াই তার অভ্যাস ছিল, যার ফলে সে এখানে করতে চায়। কিন্তু এখানে ম্যাডাম জানায় যে কিন্তু এটা পুরোটা আলাদা, এখানে সার্ভেন্ট তার সমস্ত কাজ করে দেবে। আসলে এখানে লিন ভাবতে থাকে তার মানে তাকেও কি আমাদের হিরোর মতো সেই ভেজিটেবল এবং স্যুপ খেতে হবে। সে তাকে বারণ করে দেয় এবং জানায় যে না, সে নেক্সট দিন থেকে সার্ভেন্টের হাতে রান্না খাবে। এখানে সে যখন জোর করতে থাকে সং তার মাকে বোঝায়, যার ফলে তাকে যেতে দিয়ে দেয়। এরপর যখন সে উপরে আসে, তো এখানে ফ্যাং জানায় যে আমি ভাবতে পারিনি তুমি আবার আসবে। সে তার জন্য কিছু ফুড নিয়ে আসে। এখানে যখন সেটা খেতে বলে, ফ্যাং জানায় যে তুমি আমাকে খাইয়ে দাও। এরপর আমাদের হিরোইন যখন বাইরে আসে, তখন সং এবং সেই সঙ্গে তার গার্লফ্রেন্ড শিকে খুব ক্লোজ দেখে নেয়। বেচারি লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আমাদের ফ্যাংকে দেখি সে চুল ড্রাই করছে, তখন সে এসে জানায় যে তোমার ভাই এত নির্লজ্জ কেন। তো এখানে সে জিজ্ঞেস করে কেন, আমি তার গার্লফ্রেন্ডের সঙ্গে এত ক্লোজ অবস্থায় দেখলাম যে আমি তো লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। তো এখানে তার কথা শুনে সে অত্যন্ত রেগে যায় যে তুমি আমার সামনে আমার ভাই সম্পর্কে এরকম কথা কিভাবে বলতে পারো। তো সে অত্যন্ত রেগে যায়। তখন সেখানে আমাদের হিরোইন আসে এবং তার চুল ড্রাই করতে থাকে এবং জানায় যে তোমার চুল খুব ভেজা, আমি শুকিয়ে দিচ্ছি বলে যখন তার চুল মোছাতে থাকে, আমাদের হিরোর তার মায়ের কথা মনে পড়ে যায়। আসলে তার মা ছাড়া তার সঙ্গে এরকম ভাবে কেউ কোনোদিন ব্যবহার করেনি। সে যখন ঘুমিয়ে থাকে সে যেন তার মাকে ফিল করে, যেন তার মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে তার মাকে বারবার ডাকতে থাকে যেন তাকে ছেড়ে কোনো মতে চলে না যায়। এদিকে তার চিৎকার শুনে আমাদের হিরোইন আসে, তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে এবং জানায় যে তার মা তাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। হিরোইন ভাবতে থাকে যে এই মানুষটা অতটা খারাপও না। নেক্সট মর্নিং আমাদের হিরোইনকে দেখি সে যখন অফিসে তার সম্পর্কে গসিপ চলছে যে লিন এতটা নির্লজ্জ মেয়ে যে সে টাকার জন্য ফ্যাং ফ্যামিলি অন্ধ ছেলেটাকে বিয়ে করেছে। সে সমস্ত গসিপে কান না দিয়ে যখন যেতে থাকে, তখন তার সিস্টার মিন তাকে কথা শোনাতে থাকে যে দেখো, তুমি এটা ভেবো না যে আমার জন্য তুমি সেই অন্ধ মানুষটাকে বিয়ে করেছো। আসলে ড্যাড এটা চেয়েছিল, ড্যাড তোমার সাথে সেই অন্ধ মানুষটার বিয়ে দিতে চেয়েছিল। আমাদের লিন জানায় যে আমি সমস্ত কিছুই জানছি, এই সমস্ত কিছুর পেছনে কে আছে, কিন্তু তুমি এখনো বিয়ে করছো না কেন, তোমার বয়স তো অনেক হয়ে গেছে। তো এখানে মিন জানায় যে দেখো, আমি মিস্টার জ্যাং এর সঙ্গে কন্ট্যাক্ট সাইন করেছি, আর তোমার মতো নই আমি যে টাকার জন্য যে কোনো পার্সনকে বিয়ে করতে পারি। তো এখানে আমাদের হিরোইন তাকে দু এক কথা শুনিয়ে তাকে এমন ভাবে রাগিয়ে দেয়, যার ফলে সেখান থেকে সে চলে যায়। পরে যখন বাড়িতে যায়, তখন ম্যাডাম মিস বাইকে দেখতে পায়। মিস বাই জানায় যে ফ্যাং এর ডাক্তার এসেছে তাকে চেক আপ করার জন্য, যার ফলে এখানে আমাদের লিনকে দেখি সেখান থেকে চলে যায় ডাক্তারের চেক আপ করার জন্য। সার্ভেন্ট জানায় যে আমার মনে হয় মিস লিং আমাদের ফ্যাং এর জন্য অনেক প্রোটেক্টিভ, সে তাকে প্রোটেক্ট করছে। কিন্তু এখানে বাই জানায় যে হ্যাঁ, প্রোটেক্ট করছে ঠিকই, কিন্তু কিছুদিনের জন্য, কিছুদিন পর তাকে আর এখানে থাকতে হবে না। তাছাড়া সেই বুড়ো মানুষটা যবে মরবে, এদের দুজনকে আমি ঘাড় ধাক্কা ধরে বাড়ি থেকে বের করে দেব। ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার তাকে বকাঝকা শুরু করে দেয় এই চোটটা লাগলো কিভাবে। তো এখানে আমাদের লিন জানায় যে আসলে শেভিং করতে গিয়ে তার চোট লেগেছে। ডাক্তার জানায় যে শেভিং করতে গিয়ে কিভাবে চোট লাগলো, সে কি কেয়ারফুলি তার শেভিং করেনি, আর সে যদি শেভিং করতে নাই পারে তাহলে ফ্যাংকে দিয়ে করিয়ে নিতে পারে। তো এখানে লিন জানায় যে আসলে সে শেভিং করেনি, আসলে ফ্যাংই করেছে। লিন জানায় যে আসলে সে তার একটু আসতে দেরি হয়ে গেছে, এই কারণে সে জন্য খাবার নিতে গেছিল। তো এখানে মিস্টার চ্যান অর্থাৎ হিরোর ফ্রেন্ড যে ডাক্তার, সে জানায় যে কেন খাবার নিতে গেছে, বাড়ির খাবারে কি হলো। তো এখানে লিন জানায় যে এখানে তাকে ঘাস পাতায় খেতে দেওয়া হয়, তাই আমি তার জন্য খাবার আনতে গেছিলাম। তো ডাক্তারটা খাবার কেড়ে নিয়ে জানায় যে ঘাস পাতা যখন খেতে দেওয়া হয় তাহলে তুমি তো বানিয়ে খেতে দিতে পারো। তো এখানে লিন জানায় যে দেখো, আমি তো অফিস থেকে আসি, একে তো দেরি হয়ে যায়, প্লাস ট্রাফিক জ্যাম, তুমি কি আমার খাবারের জন্য অপেক্ষা করবে। আসলে সে আশা করেছিল হয়তো এখানে ফ্যাং তাকে বকাঝকা করবে, কিন্তু ফ্যাং সাইলেন্টলি জানায় যে সে তার খাবারের জন্য অপেক্ষা করবে। তার কথায় লিন মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার, তোমার যে এতক্ষণ ধরে যে বড় বড় কথা সেটা কোথায় গেল। ডাক্তার যখন চলে যাবে, তখন আমাদের লিনকে একটা মেডিসিন দেয় এবং জানায় যে যখন ফ্যাং শাওয়ার নেবে তখন তার শাওয়ার জেলে 2-1 ফোঁটা ফেলে দেবে, কারণ এতে রিল্যাক্স ফিল হবে এবং তার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হবে।
তার কথা মতো আমরা দেখি সে যখন আসে ভেতরে ফ্যাংয়ের গলায় একটা রাইস লাগাচ্ছে, তার কাছে গিয়ে সেটা সরিয়ে দেয় এবং ফ্যাং জানায় যে তুমি কি করছো। তো এখানে লিন জানায় যে তার গলার কাছে একটা রাইস লেগেছিল, সে যদি বলে আবার পুনরায় সেটা সেখানে লাগিয়ে দেবে। তো ফ্যাং জানায় যে আমার কাছ থেকে দূরে সরে যাও। তো সে জানায় যে তার জন্য স্নানের জল ঠিক করতে যাচ্ছে। এখানে ফ্যাং জানায় যে পাগল মেয়ে কোথাকার, সে তার জন্য শাওয়ার জেল ঠিক করে ডাক্তারের কথা মতো, সেখানে 2-1 ফোঁটা মেডিসিন ফেলে দেয়। এরপর যখন সে আপেল খেতে খেতে যেতে থাকে, এখানে স্নান করার পর ফ্যাং আসে এবং তার কাছে জোর করে জানায় যে তোমার সাহস কি করে হয় আমার স্নানের জলে ড্রাগ মেশানোর সাহস কি করে হয়। কিন্তু লিন তাকে বোঝাতে থাকে, কিন্তু এই চক্করে দুজনে জোর করতে থাকে এবং লিনের সঙ্গে সে নাইট স্পেন্ড করে। পরে আমাদের ফ্যাংকে দেখি তাকে বকাঝকা শুরু করে যে তুমি এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। এখানে লিন জানায় যে দেখো তুমি আমাকে বিশ্বাস করো আর না করো, আমি তো বলবো এই সমস্ত কিছু সেই ডাক্তারটার প্ল্যান, যে মেডিসিন দিয়েছে সেই আমাকে এই সমস্ত কিছু করতে বলেছিল। এদিকে আমরা দেখি প্রতিদিনই আমাদের হিরোইন লিন একটু দেরি করে আসে, যার ফলে তার অফিসের বস তার উপর বকাঝকা শুরু করে দেয়। এখানে জ্যান আসে, আসলে যে আমাদের লিনের সিস্টারের ফিয়ন্সি, সে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এখানকার আশেপাশে কলিগগুলো গসিপ করতে শুরু করে যে জ্যান সবসময় লিনকে প্রোটেক্ট করে, তাদের মধ্যে কি কোনো কিছু চলছে। যখন জ্যান যায় ভেতরে, লিনকে বোঝাতে থাকে দেখো তোমাদের দুজন সিস্টারের মধ্যে যে শত্রুতা আছে সেটা শেষ করো। কিন্তু এখানে আমাদের হিরোইন জানায় দেখো যদি কাজ সম্পর্কে কথাবার্তা হয় তাহলে বলো, নইলে আমি পারিবারিক ব্যাপারে হলে আমি এখান থেকে চলে যাচ্ছি। জ্যান জানায় যে না, আসলে তাকে একটা নিউ প্রজেক্টের কথা বলছিল, তাদের একটা নিউ প্রজেক্ট আছে এঙ্গেজমেন্ট রিলেটেড, যদি সেটা সে করতে চায়। এখানে আমাদের হিরোইন জানায় যে তার মানে তাকে এই প্রজেক্টটা করতে দিচ্ছে। তো এখানে জ্যান জানায় যে তুমি তো বলছিলে যে যে কোনো কাজে তোমার অ্যাবিলিটি প্রকাশ করতে চাও, তাহলে এটাই উচিত সময় যে তোমার অ্যাবিলিটি দেখা। তার কথা এখানে আমাদের লিন তো খুব খুশি হয়ে যায়। এরপর যখন সে অফিস থেকে বাড়ি যাবে কি, তার এক্স বয়ফ্রেন্ড হচ্ছেন কোকো, সে তার একটা গার্লফ্রেন্ডের জন্য তাকে ছেড়ে দিয়েছিল। এখানে সে তার সাথে কথা বলতে চায় এবং জানায় যে সে তাকে ফোন করছে, কেন ফোন ধরছে না। এখানে আমাদের হিরোইন জানায় যে তার মানে সে কেন আবার এসেছে, তার গার্লফ্রেন্ডের কি হলো। আসলে কোকো জানায় যে গার্লফ্রেন্ডের সঙ্গে সে কথা বলতে চায়, কিন্তু সে তার সঙ্গে রেগে আছে। আমাদের হিরোইন বুঝতে পেরে যায় সে হয়তো তার সাহায্য নিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চায়, কারণ তার গার্লফ্রেন্ড এবং লিন এক জায়গায় কাজ করে। তার ফোনটা নিতে চায় এবং তার আইডিটার মাধ্যমে সে ভেতরে যেতে চায়, কিন্তু আমাদের হিরোইন কোনো মতেই তার কোনো কথা জবাব না দিয়ে চলে যায়। এরপর যখন বাড়িতে যায়, ফ্যাংয়ের কাছ থেকে ডাক্তার চ্যানের নাম্বার চায়। ডাক্তার চ্যানকে ফোন করে এবং সেই সঙ্গে লাউডস্পিকারে ফ্যাংকে শোনাতে থাকে এবং জানায় যে কাল যে মেডিসিনটা তুমি দিয়েছিলে কেন দিয়েছিলে। তো এখানে ডাক্তার জানায় যে আসলে এই সমস্ত কিছু করেছিল ফ্যানের গ্র্যান্ডফাদারের কথা মতো, যাতে তারা দুজন ক্লোজ আসতে পারে। এখানে তার কথায় লিন তো অত্যন্ত রেগে যায় এবং জানায় যে এই সমস্ত কিছু করার জন্য সে আলাদা করে আরো অনেক বেশি অ্যামাউন্ট নেবে। এখানে সে ফ্যাংকে জানায় যে তার মানে তোমার এবার বিশ্বাস হলো যে এই সমস্ত কিছুর পিছনে আমি নই। কিন্তু ফ্যাং জানায় যে আমি কিভাবে বিশ্বাস করব, তুমি তো ডাক্তার চ্যানকে বলে দিতেই পারো তোমার ইনোসেন্ট প্রুভ করার জন্য, তোমরা হয়তো মিলে থাকতে পারো। তো এখানে লিন তো অত্যন্ত রেগে যায়, জানায় যে তোমার মানসিকতা এত ছোট হতে পারে কি করে। এখানে ফ্যাং জানায় যে তার খিদে পেয়েছে, সে কিছু খাবে, যার ফলে কিচেনে যায় রান্না করার জন্য। যখন কিচেনে ফ্যাংয়ের জন্য খাবার প্রিপেয়ার করছিল, সং এসে জানায় যে তুমি কি করছো, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এখানে লিন জানায় যে আসলে তার ব্রাদার বলেছিল তার হাতের কিছু রান্না খাবে, সেই জন্য সে প্রিপেয়ার করছে। এখানে আমরা দেখি সংকে তার ক্লোজ যেতে থাকে এবং ক্লোজ তাকে বোঝাতে থাকে যে কিভাবে তার ভাইকে কনভিন্স করতে হবে। এরপর আমরা দেখি সে যখন চুপচাপ খাবার দেয়, তখন ফ্যাং জানায় তোমার কি কিছু হয়েছে, কিন্তু লিনকে দেখি সে কোনো জবাব দেয় না। তখন হঠাৎ তার ফোন কল আসে তার এক্স গার্লফ্রেন্ডের, যার ফলে লিনকে সেখান থেকে চলে যেতে বলে। লিনকে চলে যাওয়ার পর তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে। তার এক্স গার্লফ্রেন্ড জানায় যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে অল্প কিছুদিনের মধ্যেই তার এঙ্গেজমেন্ট হবে। এই কথায় আমাদের ফ্যাংয়ের মনটা তো ভেঙে যায়, সে দরজা বন্ধ করে বসে থাকে। এদিকে আমাদের লিন আসে দরজা খুলতে থাকে, কোনো মতে দরজা খোলে না। লিন তো মনে মনে ভাবতে থাকে যে আমি কি এতটাই ফেল না যে সে এক্সের সঙ্গে কথা বলছিল, আমার সামনেই তো বলতে পারতো, আমার কি এতটা ভ্যালু নেই। এরপর আমরা দেখি সেই সার্ভেন্টের কাছে গিয়ে চাবিয়ে যায়। সার্ভেন্ট সেই কথাটা মিস্টার বেইকে জানিয়ে দেয় যে আমাদের মিস লিনকে ঘর থেকে বের করে দিয়েছে মিস্টার
মিস্টার ফ্যাং এবং সে থাকার জন্য আমি চাবিটা দিয়েছে। এটা জেনে তো বেই অত্যন্ত খুশি হয়। সেই সঙ্গে জানায় যে তোমার ট্রিকটা কাজ করে গেছে। আসলে এই সমস্ত কিছুর মধ্যে আমরা অবশ্য নেই, যা করছে সমস্ত কিছু ফ্যাংই করছে। ফ্যাং পরে বুঝতে পারবে এবং সঙ্গে জানায় যে তোমার পরের হাতিয়ারটা কাজে লাগাম। এরপর আমরা দেখি আমাদের হিরো সে বসে আছে, সে বুঝতে পারে তার বাইরে রুমের বাইরে কে দাঁড়িয়ে আছে। সে যখন দরজাটা খোলে একজন সার্ভেন্টকে দেখতে পায় এবং সার্ভেন্টকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। সার্ভেন্ট তাকে উস্কে জানিয়ে দেয় আসলে আমাদের ম্যাডাম রুমে চাবি চেয়েছে সার্ভেন্টের কাছে, সার্ভেন্টের কাছ থেকে লাস্ট রুমে চাবি চেয়েছে। আসলে এই কথা শুনে ফ্যাং অত্যন্ত রেগে যায়। পরের দিন মর্নিংয়ে আমাদের হিরোইনকে দেখি সে যখন রুমে আসে এবং সে ফ্যাংকে জানায় যে সে শুধুমাত্র এখানে এসেছে ড্রেস চেঞ্জ করার জন্য, সে যেন বেশি কিছু না ভাবে। তো এখানে আমরা দেখি ফ্যাং জানায় যে তুমি কি আমার কাছ থেকে দূরে যেতে চাইছো, তাই ইচ্ছে করে তুমি সব থেকে লাস্ট রুমটা চুজ করেছো আমার রুমে থেকে। এখানে লিন জানায় যে আসলে সে সার্ভেন্টের কাছে রুমে চাবি চেয়েছিল, সেটা লাস্ট বা ফার্স্ট এটা কোনো ব্যাপার নেই, তাকে যেটা দিয়েছে সে সেটাই নিয়েছে। ফ্যাং জানায় যে এরপর থেকে তুমি আমার কথা শুনবে না অন্য কারো কথা। লিন মনে মনে ভাবতে থাকে নিজেই রুম থেকে বাইরে বের করে দিয়েছিল, এখন বড় বড় কথা। সে জানায় যে সে তার রুমে যাচ্ছে বলে চলে যায়। অফিসে আমরা দেখতে পাই মিন এবং লিনের মধ্যে লড়াই হচ্ছে তাদের নিউ এঙ্গেজমেন্ট যে প্রজেক্টটা আছে সেটা নিয়ে। এখানে মিন জানায় যে সে প্রজেক্টটার সমস্ত কাজ তাকে হ্যাংওভার করতে বলে। তো লিন জানায় যে সে জ্যানের সঙ্গে কথা বলতে পারে ব্যাপারে। এরপর যখন অফিসে যায় তার বসের সঙ্গে তার কথাবার্তা হয়। আসলে বস আমাদের লিনের ওপর পুরো ভরসা আছে, তাকে যে প্রজেক্টটা দেওয়া হচ্ছে সেটা সে করতে পারবে। কিন্তু সে জানায় যে তার সিস্টার জানিয়েছেন তার নিজের যে প্রজেক্টটা করা আছে সেই প্রজেক্টের জন্য সে যথেষ্ট উপযুক্ত নয়, তাই সে প্রজেক্টটা করার আগে তাকে আরো কিছু সময় দিতে বলে, সেই সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স গ্রহণ করতে বলে। সমস্ত কথাবার্তা বলে। এরপর আমরা দেখি দুজনে যাই ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে। আসলে ক্লায়েন্টের সঙ্গে দেখা করে যদি রাজি হয়ে যায় তাহলে তারা প্রজেক্টটা পেতে পারে। ক্লায়েন্ট আর কেউ নয়, আমাদের যে লিনের ব্রাদার ইন ল অর্থাৎ সং। সে পুরোপুরি মিনকে ইগনোর করে এবং সেই সঙ্গে তার সিস্টার ইন লকে রেসপেক্টলি সেখানে বসায় এবং ভালোভাবে তার সঙ্গে কথা বলে এবং সেই সঙ্গে তাকে প্রজেক্ট ইনচার্জ বানিয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে মিন তো অত্যন্ত রেগে থাকে, সে বুঝতে পারে না কেন সঙ্গে তার ভালো ব্যবহার করছে। এখানে মিন যখন লিনের সঙ্গে কথা বলে এবং জানায় যে সে প্রজেক্টটা পেয়ে গেছে তার জন্য কংগ্রেচুলেশন। এখানে জানায় যে আমি বুঝতে পারলাম না মিস্টার সঙ্গের সঙ্গে তোমার এত রিলেশন ভালো কিভাবে হলো। এখানে লিন জানায় যে তার মানে কি, যদি রিলেশনটা ভালো আমাদের এটা জানতে তাহলে কি তুমি আমাকে এখানে নিয়ে আসতে না। মিন জানায় সে যেটা ভাবছে সেটা নয়। এখানে লিন জানিয়ে দেয় আমার এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর কি তোমরা কি আমাকে প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করতে দেবে। তো এখানে মিন জানায় সে ব্যাপারটা তারা ভেবে দেখবে। কিন্তু এখানে লিন জানায় যে তারপরে আবার এটা বলো না যে আমি এর জন্য এক্সপিরিয়েন্স ছিলাম। তো এখানে মিন জানায় যে তার মানে কি, সে এগুলো কিভাবে জানলো। এরপর আমরা দেখি সে যখন বাড়ি যায় খুব খুশি দেখতে পাই। ফ্যাং জিজ্ঞেস করে তুমি এত খুশি কেন। তো এখানে লিন জানায় যে আসলে তাদের একটা প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টের হেড সে। আসলে সেই প্রজেক্টটা আর কারো নয়, সঙ্গের এঙ্গেজমেন্ট পার্টি এবং তার সেইখানে ফ্যাং জানায় যে সেই প্রজেক্টের হেড কেন সে। তো এখানে লিন জানায় যে সেও জানে সে প্রজেক্টের হেড কেন। তো এখানে সে আমাদের হিরোইনকে তার ব্রাদারের কাছ থেকে দূরে থাকতে বলে। লিন তো বুঝতে পারে না কেন বলছে। সে জানায় যে আমি কেন তোমার ব্রাদারের কাছ থেকে দূরে থাকবো, সে তো খুব ভালো, সে জানে মানুষের সঙ্গে কিভাবে ডিল করতে হয়। এখানে ফ্যাং জানায় যে তুমি অল্প দিন হলো এই বাড়িতে এসেছো, আমার ব্রাদারের সম্পর্কে কিছু জানো না। তাছাড়া আমার গ্র্যান্ডফাদার তোমাকে আমার সাথে বিয়ে করার জন্য টাকা দিয়েছে, তাই তুমি আমার কথা শুনবে। এখানে হিরোইন জানায় তুমি যেটা বললে আমি কিছুই শুনিনি, কারণ আমার কানটা ভোতা হয়ে গেছে বলে সেখান থেকে চলে যায়। সে চিৎকার শুরু করে দেয়। নেক্সট আমরা দেখতে পাই আমাদের হিরোইনকে আমাদের হিরোর জন্য খাবার নিয়ে আসে, কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ। সে বারবার নক করে এবং জানায় যে তুমি যদি আমাকে দেখতে না চাও ঠিক আছে, তাহলে আমি খাবারটা এখান থেকে রেখে চলে গেলাম। এরপর আমরা দেখতে পাই আমাদের হিরো ফ্যাং যখন দরজা খোলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে শংকে দেখে তো সে অত্যন্ত রেগে যায়। তাকে গলা ধাক্কা দিয়ে সে দরজায় হিট করে এবং জানায় যে তুমি কি চাইছো। শং তো হেসে হেসে তার সঙ্গে কথা বলে এবং জানায় যে দেখো ব্রাদার, সিস্টার ইন ল তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে সে একা একা ফিল করছে, তাই আমি চাই তাকে কোম্পানি দিতে। তাছাড়া তোমার এক্স গার্লফ্রেন্ড যে সে তোমাকে ছেড়ে দেওয়ার পর থেকে তো আমি তো তার কেয়ার করছি, তাই আমি চাই তোমার লাইফে দুটো মেয়েকে কেয়ার করতে। যতই তার উপর রেগে থাকুক না কেন, সে তার লাইফের সমস্ত কিছুর দায়িত্ব সে নিতে পারে এবং তার সঙ্গে সে ভালো ব্যবহার করবে।
তার কথা আমাদের হিরো তো অত্যন্ত রেগে যায়, বরং তারপর রাগের চোটে তাকে জোরদার একটা মুক্কা বসিয়ে দেয়। আর সেই টাইমে এসে হাজির হয় লিন এবং লিন তাকে ওঠায়। এখানে আমাদের সং জানায় যে আসলে তার ভাই অত্যন্ত স্টেবল, যার ফলে তার রাগটা তাড়াতাড়ি চড়ে যায়। সে তার সিস্টার ইন লকে তার কেয়ার করতে বলে। সে চলে যাওয়ার পরই আমাদের ফ্যাংকে দেখি জোর ভেতরে গিয়ে জোরে দরজাটা লাগায়। আমাদের হিরোইন তো ভয় পেয়ে যায়। এদিকে আমরা দেখি সঙ্গে সে তার মা বেইর সঙ্গে কথা বলতে থাকে। এখানে বেই জানায় যে তোমাকে যখন ফ্যাং মেরেছিল তখন তুমিও তাকে দু চারটে মেরে দেবে। তাদের কথাবার্তার মাঝে লিন আসে এবং তার কাছে ক্ষমা চায় এবং জানতে চায় কেন তাদের ঝগড়া হয়েছিল। এখানে সং তো মিথ্যে কথা বলে দেয় যে আসলে সে যখন বাইরে খাবারটা রেখে এসেছিল তখন তার ব্রাদার সেই খাবারটাই লাথি মারছিল, শুধুমাত্র সেটা বারণ করেছিল, তার জন্যই ঝগড়া। লিন তার কাছে ক্ষমা চায় এবং জানায় যে আমার জন্যই ফ্যাংয়ের মুডটা খারাপ ছিল আর যার ফলে সমস্ত রাগটা তোমার উপর পড়েছে। এখানে আমরা দেখতে পাই সং তো তাকে তার চোটে মেডিসিন লাগাতে বলে, কিন্তু কোনো মতে রাজি হয় না, যার ফলে বেই তাকে বকাঝকা শুরু করে, তোমার জন্য আমার ছেলের চোট লেগেছে আর তুমি তাকে মেডিসিন লাগাবে না। যার ফলে বাধ্য হয়ে সে যখন তার চোটে মেডিসিন লাগায়, এখানে সং তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, যেটা তার একদম ভালো লাগে না। সে সেখান থেকে চলে যায়। এখানে বেই সংকে জানায় যে এরপর সে যদি ফ্যাংকে জিজ্ঞেস করে তাহলে তো আমাদের পোলটা খুলে যাবে। তো সং জানায় যে তুমি চিন্তা করো না মা, আমার মনে হয় না ফ্যাং এত সহজে তার এই লজ্জার বিষয়টা লিনকে জানাবে। লিনকে দেখি সে খাবার নিয়ে যায় ফ্যাংয়ের কাছে এবং ফ্যাংকে জানায় সে যদি এই খাবারটা না খায় তাহলে পরের বার তার জন্য কোনো খাবার পাবে না। সেই খাবারটা খেতে থাকে এবং জানায় যে আজকে সে যেন তার রুমে ঘুমায় এবং সেই সঙ্গে তার বেডে। তো এখানে লিন জানায় যে না, সে সোফাতে কমফোর্টেবল ফিল করে। এখানে ফ্যাং জানায় যে সে যদি বারণ করে তাহলে তাকে বেঁধে নিয়ে গিয়ে সে বেডে ফেলে দেবে। আসলে ফ্যাং এই কারণেই বলছে কারণ ফ্যাংয়ের বেডটা অত্যন্ত ঠান্ডা, সে ঘুমিয়ে থাকলে হয়তো সেটা গরম হবে। তারপর এবং আমরা দেখি সেই ঘুমানো টাইম আসে যখন সে ঘুমায়, যেভাবে তাকায় বেচারি তো ভয় পেয়ে যায়। এখানে ফ্যাং বুঝতে পারে সে যে লিনকে বেডে ঘুমাতে বলেছিল এটা হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ সে যেভাবে ঘুমায় তাতে তার সারা রাত ঘুম তো হয়নি, বরং বেচারার তো লাথির চোটে যায় অবস্থা। এদিকে যখন মর্নিংয়ে ঘুম থেকে ওঠে, লিন দেখে যে তার হাত পা আছে ফ্যাংয়ের ওপর, সে তো তাড়াতাড়ি উঠে মর্নিং করে এবং জানায় যে তার রাতে ঘুম কেমন হয়েছে। লিন জানায় যে আমাকে দেখে তোমার কেমন মনে হচ্ছে। এখানে লিন জানায় যে তুমি তো আমাকে ধাক্কা মেরে বেড থেকে ফেলে দিতেই পারতে। বেচারি তো লজ্জায় ওয়াশরুমে যায় এবং এম্বারেসিং ফিল করে। এদিকে আমরা ফ্যাংকে দেখি সে স্মাইল করতে থাকে। আমরা দেখি অফিসে লিন এবং সেই সঙ্গে জ্যান নিয়ে গসিপ হতে শুরু করে তাদের রিলেশন সম্পর্কে, যেভাবে প্রজেক্টটা লিন পেয়েছে সেই নিয়ে গসিপ হচ্ছে। এখানে আমাদের লিনকে দেখি সে তো অত্যন্ত রেগে যায়, তাদেরকে জিজ্ঞেস করে তারা কি সম্পর্কে গসিপ করছে। সেও তো জানতে চায় যে গসিপের বিষয় কি, তারা যে বিষয়ে গসিপ করছে সেই বিষয়টা যেন পরের বার থেকে সে শুনতে না পায়। বাড়িতে যায়, বাড়িতে গিয়ে ফ্যাংকে জানায় সে আজকে তার ফাদারের বাড়িতে যাবে, সে কি একা থাকতে পারবে। তো ফ্যাং জানায় যে বিয়ের আগে সে একাই থাকতো। এখানে সে বলে যে তাছাড়া কিছুক্ষণ টাইম সে তার হাত থেকে রেহাই পাবে। এখানে সে আনন্দে হাত নাড়তে থাকে। সে যখন তার ফাদারের বাড়ি যাওয়ার জন্য রেডি হতে থাকে তখন সেখানে সং এসে হাজির হয় এবং সং তাকে লিফট দিতে থাকে এবং জানায় যে সে তাকে লিফট দেবে এবং সেই সঙ্গে তাদের প্রজেক্ট রিলেটেড কথাবার্তাও হবে। ওপর থেকে আমাদের হিরো ফ্যাং দেখতে থাকে, তার তো প্রচণ্ড হিংসে হয়। সে লিনকে ফোন করতে চায় কিন্তু তার তো নাম্বারই নেই, সে কি করে ফোন করবে। এদিকে লিন কোনো মতে যেতে রাজি হয় না, কিন্তু সং তাকে রাজি করিয়ে নেয়। সে যখন গাড়িতে করে যায়, জিজ্ঞেস করে তার ব্রাদার কেন যাচ্ছে না। তার ব্রাদার তো যেতেই পারতো, কিন্তু এখানে লিন জানায় যে তার ব্রাদারের শরীরটা অসুস্থ, তাই সে যেতে চাইছে না। এখানে সে প্রজেক্ট রিলেটেড কথাবার্তা বলে সঙ্গে সঙ্গে। এখানে সে প্রজেক্টে কেমন চায়, এঙ্গেজমেন্ট পার্টি সমস্ত কিছু অ্যারেঞ্জ। এখানে সঙ্গে জিজ্ঞেস করে তার গার্লফ্রেন্ড শিশির বার্থডে সমস্ত কিছু। তখন সে সমস্ত বার্থডে টার্থডে সমস্ত কিছু বলে। তার বার্থডে ডেটটা যেটা ছিল সেটা ফ্যাংয়ের মোবাইলের পাসওয়ার্ড। সে ভাবতে থাকে এটা কিভাবে হতে পারে, এটাতে কোনো ইনসিডেন্স হতেই পারে না। সেই ব্যাপারটা নিয়ে চিন্তা করে। সং জিজ্ঞেস করায় সে কিছু জবাব দেয় না। যখন বাড়িতে যায় সেখানে তার সিস্টার ইনলা এবং মাদার সহ তাকে টিস মারতে শুরু করে, তোমার অন্ধ হাজবেন্ডটা কোথায়। সে কোনো জবাব দেয় না। তার ফাদার তার কাছ থেকে, তার হাজবেন্ডের কাছ থেকে আরও টাকা চাইতে বলে। সে জানায় যে তার বিয়ে করার জন্য সে $30 মিলিয়ন পেয়েছে, সে আর কত টাকা চাইবে। এখানে তার মাদার জানায় যে তুমি তো তোমার সিস্টারের কথা চিন্তা করে টাকা চাইতেই পারো, তুমি চাও না তোমার
তোমার সিস্টার সুখে থাকুক, সমস্ত কিছু বলতে থাকে। কিন্তু সে কোনো মতে কোনো কথায় রাজি হয় না, বরং তার সিস্টারকে দু চার কথা ভালোভাবে শুনিয়েই দেয়। তার সিস্টার তো তার কথায় অত্যন্ত রেগে যায় এবং সে তার মাদারের কাছে গিয়ে তার নালিশ করতে শুরু করে। এখানে তার মাদার জানায় যে সে যে টাকাটা দিয়েছিল সে টাকাটা তাকে কোনো মতেই দেবে না। আসলে বিয়ে করার জন্য সে টাকাটা দিয়েছিল, সেটা লিনের অধিকার ছিল, সে তার বাবার কাছ থেকে টাকাটা চায়, কিন্তু তার বাবা দিতে রাজি না হলে সেখান থেকে চলে যায়। সে যখন বাড়িতে যায় আমরা ফ্যাংকে দেখি তার ওপর রাগ করতে থাকে। সে জানায় যে তোমার সঙ্গকে এতই পছন্দ যে আমার ছেড়ে তুমি সঙ্গের কাছে চলে গেছো। লিনকে দেখি সে ফ্যাংকে বোঝাতে থাকে সে যেটা ভাবছে সেটা নয়, তারা শুধুমাত্র গাড়িতে গেছিল, শুধুমাত্র প্রজেক্ট রিলেটেড কথাবার্তা হয়েছিল, তাছাড়া আর কোনো কিছুই তাদের মধ্যে হয়নি। কিন্তু তো কোনো কথাই শোনে না। সে জানায় যে আমি যদি তোমার এতটাই অপছন্দ তাহলে তুমি সঙ্গের কাছে যেতে পারো, কারণ সে তো তোমার সঙ্গে সুইটলি ব্যবহার করে, তাই না? এখানে তার কথায় আমরা দেখি লিন রেগে যায় এবং জানায় যে তুমি কি আমাকে যে সে মেয়ে ভাবছো, যে তোমার এক্স গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে? আমি জানি সেই এক্স গার্লফ্রেন্ড তোমার আর কেউ নয়, সেটা সিসি। আসলে তার যেন শিশি ছবি ভেসে ওঠে। আসলে শিশি আর কেউই নয়, যে এটা আমাদের হিরো ফ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড ছিল। সে হওয়ার পর তাকে ছেড়ে তার ব্রাদার সঙ্গে সঙ্গে সে রিলেশনে এসেছে। এখানে আমাদের হিরোইন জানায় আমাকে শিশির সঙ্গে গুলিয়ে ফেলো না, কারণ আমি শিশি নয়, আমি লিন। আসলে আমি এটা জানাচ্ছি যে আমি সঙ্গে সঙ্গে গেছিলাম ঠিকই, কিন্তু শুধুমাত্র প্রজেক্ট রিলেটেড কথাবার্তা হয়েছিল, তাছাড়া আর কিছুই হয়নি। সে তার হাতটা ধরে এবং জানায় যে তুমি স্যাড ফিল করো না, তুমি তাকে দেখিয়ে দাও যে সে কত মূল্যবান মানুষটাকে সে হারিয়েছে। এখানে ফ্যাং তাকে হাগ করে এবং জানায় যে তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তারপর আমরা দেখি নাইটে ফ্যাংকে সে লিনের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তখনই লিনের মোবাইলে মেসেজ আসে তার এক্স বয়ফ্রেন্ড কোকোর। কোকো তার সাথে কথা বলতে চায়, কিন্তু লিন ফ্যাংকে দেখি সেই মেসেজে রিপ্লাই দেয় যে লিন ঘুমিয়ে পড়েছে, তাই মাঝরাতে যেন এরপর থেকে সে কোনো মেসেজ না করে। আমরা লিনকে দেখি সে যখন অফিসে যায় তার বয়ফ্রেন্ড তাকে আবার জ্বালাতন শুরু করে। লিন তাকে দূরে সরিয়ে দেয় এবং জানায় যে প্রতিবার আমাকে জ্বালাতন করা বন্ধ করো, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চাও তাহলে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো, আমার প্রাণটা ছাড়ো। এরপর কোকো জানায় যে তুমি কি কোনো ছেলের সঙ্গে রিলেশনে আছো? এখানে লিন জানায় যে তুমি কিভাবে জানলে, এটা কি তোমার গার্লফ্রেন্ড বলেছে? তো এখানে সে জানায় যে কাল রাতে আমি তোমার ফোনে মেসেজ করেছিলাম, একটা ছেলে জবাব দিয়েছিল তোমাকে জ্বালাতন করতে বারণ করেছিল। এখানে লিন জানায় যে সে এটা কিভাবে বলতে পারে, সে তো অন্ধ, এটা সম্ভবই নয়। এখানে জানায় যে তুমি সেই অন্ধটার সঙ্গে কি করছো? এখানে লিন জানায় যে সে যা ইচ্ছে তাই করতেই পারে, তার সাথে তার কোনো সম্পর্ক নেই। এখানে আমরা দেখি সেই কোকো আবার জোর করতে থাকে। সে জানায় যে দেখো আমি তোমার প্রথম ভালোবাসা, তাই আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাদের হিরোইনকে দেখি সেই প্রথম ভালোবাসাটাকে লাত মেরে নিচে ফেলে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। ও যখন অফিসে যায় জ্যান তার উপর বকাঝকা শুরু করে। সে জানায় যে তোমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে যে রিলেশনটা আছে বাইরে রাখবে, অফিসে গন্ডগোল যেন আমি না দেখি, এবং সে তার জন্য ক্ষমা চায় এবং জানায় যে সে তাকে বুঝিয়ে দিয়েছে পরের বার এটা হবে না। এখানে জ্যান জানায় যে আমি শুনলাম তুমি নাকি মিস্টার সংকে রিকোয়েস্ট করেছো তোমাকে যেন এই এঙ্গেজমেন্ট পার্টির প্রজেক্ট ইনচার্জ বানায় এবং সেই সঙ্গে আমি যাতে তোমার কেয়ার করি। এখানে লিন জানায় যে আমি জানি এই সমস্ত কিছু কে ছড়াচ্ছে, তাই আমি প্রুভ করতে চাই বলে সে সঙ্গে ফোন করে এবং স্পিকারে জানায় যে সং তুমি এটা আমাকে জানাও যে তুমি আমাকে প্রজেক্ট ইনচার্জ কেন বানিয়েছ? তো সং জানায় যে অবশ্যই, কারণ তুমি আমার সিস্টার ইন ল, তাই আমার ভালো মন্দ পছন্দ অপছন্দ তুমি ভালোভাবে জানবে। এই কথা বলার পর আমরা জ্যানকে দেখি সে বুঝতে পেরে যায় আসল ব্যাপারটা। এখানে লিন জানায় যে আসলে সে সঙ্গের বড় ভাই ফ্যাংকে বিয়ে করেছে। এখানে সে জানায় যে তার মানে ফ্যাং গ্রুপ অফ কোম্পানির প্রেসিডেন্ট। এখানে লিন জানায় যে তুমি কি এখনো এটা ভাবছো যে আমি কোম্পানিতে আমার ব্যাপারে যে গসিপ ছড়াচ্ছি এটা ইচ্ছে করে? এখানে আমরা হিরোইনকে দেখি তার মোবাইলে হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোনটা শুনে সে আশ্চর্য হয়ে যায়, সেখান থেকে চলে যেতে চায়। জ্যান জানায় যে আমিও তোমার সঙ্গে যাচ্ছি। অফিসে বসে যখন মিন আসে তখন তার বস তাকে উস্কাতে শুরু করে যে অফিসে লিন এবং সেই সঙ্গে জ্যান নেই, তাই যে সমস্ত কথাবার্তা বলা তার সাথে যেন বলে, কারণ তারা দুজন কোনো পার্সোনাল কাজে গেছে। এখানে মিন জানায় যে আসলে প্রজেক্ট ইনচার্জ যেহেতু লিন, তাই তার হয়তো প্রজেক্ট রিলেটেড কথাবার্তা হবে। তো এখানে তার বস তো তাকে নানা ধরনের কথাবার্তা বলে এবং মিনকে দেখি সে তাকে দু চার কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়।
এদিকে আমরা একটা হাসপাতাল দেখি। আসলে আমাদের হিরোইনের একটা হাসপাতাল আছে, সেটা তার পুরনো মায়ের স্মৃতি। যে হাসপাতালটার জন্য সে টাকা চায়, কতগুলো গুন্ডা সেই হাসপাতালটাকে ঘেরাও করেছে। নার্সটা বাইরে অপেক্ষা করছে, সে গুন্ডাগুলোকে ভেতরে যেতে দিচ্ছে না। আসলে আমাদের হিরোইন সেখানে আসে এবং সে সেই সমস্ত জিনিসের জন্য প্রোটেক্ট করতে চায়, কিন্তু জ্যান তাকে কোনো মতেই সেখানে যেতে দিতে চায় না। তারা খুব ডেঞ্জারাস গুন্ডা, কিন্তু এখানে হঠাৎ সেখানে জ্যানের কাছে ফোন আসে, যার ফলে সে লিনের সাহায্যের জন্য যেতে পারে না। লিন সেখানে চলে যায়। এরপর সে তার যেতে না পারার জন্য সে গিল্টি ফিল করে, সেই সঙ্গে ফোন করে এবং সমস্ত ব্যাপারটা জানিয়ে দেয়। এদিকে ডাক্তারের সাথে কথাবার্তা বলে জ্যান। ডাক্তার ফ্যাংকে জানায় যে তার চেকআপ খুব ভালো চলছে এবং খুব তাড়াতাড়ির মধ্যে সে সেরে যাবে। এখানে ফ্যাং তার গ্র্যান্ডফাদারকে সমস্ত ব্যাপারটা জানাতে বারণ করে। এখানে ডাক্তার একটা জিনিস জানিয়ে দেয় যে তোমার শত্রুগুলো তোমার বিরুদ্ধে আর একটা চাল চেলেছে, যে নিউ মেডিসিনটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা যদি তুমি খাও তাহলে তুমি হয়তো মারাও যেতে পারো। সমস্ত কথাবার্তা চলছে, হঠাৎ ফ্যাংয়ের মোবাইলে সঙ্গের ফোন আসে এবং জানায় যে ব্রাদার সিস্টার ইন ল বড়সড় ডেঞ্জারের মধ্যে পড়েছে এবং তাদের যে নার্সিংহোমের ব্যাপারটা জানায়। এখানে আমাদের ফ্যাং তার কাছ থেকে অ্যাড্রেসটা চায়, কিন্তু সং জানায় যে তুমি এসেই বা কী করবে, তুমি তো এখানে আসতেও পারবে না। তাছাড়া এখানে সং জানায় যে ব্রাদার তুমি কোনো চিন্তা করো না, আমি সিসি এবং সেই সঙ্গে সিস্টার ইন ল খুব ভালোভাবে কেয়ার করব। তার এই কথা শুনে আমরা দেখি ফ্যাং তো অত্যন্ত রেগে যায়। সং বলে যে ব্রাদার তুমি বেশি কথা বলে সময় নষ্ট করো না, কারণ সিস্টার ইন লর আমার খুব প্রয়োজন। এরপর এদিকে দেখি আমরা ফ্যাংকে সে রেগে যেতে থাকে লিনের কাছে, কিন্তু চ্যান তাকে আটকায়, জানায় যে এই অবস্থায় তার যাওয়া প্রয়োজন নেই, সেই সমস্ত ব্যাপারটা সামলে নেবে। চ্যান তাকে বলে যে দেখো তুমি যদি দেখতে পারো এই কথাটা যদি সবাই জেনে যায় তাহলে তোমার উপর আবার হয়তো অ্যাটাক হতে পারে। সে জানায় যে এতে যতগুলো হাসপাতাল আছে সে অবশ্যই খোঁজ করবে এবং লিনকে প্রোটেক্ট করবে বলে চলে যায়। এদিকে গুন্ডাগুলোকে দেখি সে সেই নার্সগুলোকে ছড়িয়ে দিতে থাকে, তাদেরকে সরিয়ে দেয়। লিন তাকে বলে যে তোমাদের কি মা বোন নেই, যে তোমরা মেয়েদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তোমরা জানো না। সে জানায় যে আমি এই হাসপাতালের মালিক। তো এখানে গুন্ডাগুলো বলো তাহলে হাসপাতালে রেন্ট কেন দিচ্ছ না, যদি তুমি রেন্ট না দাও তাহলে অন্য উপায়ে আমরা রেন্টটা আদায় করতে পারি। তুমি খুব সুন্দর এবং সেই সঙ্গে কিউট। এখানে আমরা লিনকে দেখি সে তাদেরকে উল্টো পাল্টা কথা বলে, যার ফলে গুন্ডারা অত্যন্ত রেগে যায় এবং গুন্ডাগুলো তাকে টাচ করার চেষ্টা করে। এতে রেগে গিয়ে লিন তাকে চড় বসিয়ে দেয়। গুন্ডাগুলো তো আরও রেগে যায়, বরং তাকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। কিন্তু নিয়ে যাবে কি, সেখানে এসে হাজির হয় সং। সং বলে যে তোমরা আমার ম্যানকে কোথায় নিয়ে যাচ্ছ। এখানে গুন্ডাগুলো সংকে দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এখানে অজ্ঞান অবস্থায় আছে লিন। লিনের ফেস টাচ করে সং এবং জানায় যে সিস্টার ইন ল আপনি কিউট এবং সেই সঙ্গে সুইট। তার গায়ে টাচ করতে যাবে কি, সেখানে ডাক্তার চ্যান এসে হাজির হয় এবং সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। চ্যান যখন লিনকে নিয়ে আসে বাড়িতে, আসা মাত্র সে ফ্যাংকে হাগ করে এবং জানায় যে আমি তোমার কাছে ক্ষমা চাইছি এই জন্যই যে তুমি আমার জন্য অনেক চিন্তিত ছিলে। এখানে লিন তাকে বলে যে সে হাসপাতালটাকে প্রোটেক্ট করতে চাইছিল, কারণ সেই হাসপাতালটা তা অন্য কেউ কিনে নিতে চাইছে, কারণ একসঙ্গে অনেক টাকা না দিলে হয়তো হাসপাতালটাকে বন্ধ করে দেবে। তো এখানে ফ্যাং জানায় যে তুমি হাসপাতালের জন্য তো রিস্ক নিচ্ছ কেন নিজের জীবনের ওপর। তো এখানে লিন জানায় যে হাসপাতালটা তার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট, তাছাড়া হাসপাতালের জন্য সে তো তাকে বিয়ে করেছে। তার কথাই ফ্যাং ভাবতে থাকে যে মেয়েটাকে আমি যত খারাপ ভেবেছিলাম তত খারাপ নয়। এদিকে আমরা দেখি লিনের ঘাড়টা ব্যথা হতে শুরু করে, যার ফলে ফ্যাং তাকে জিজ্ঞেস করে যে কোন জায়গায় ব্যথা হচ্ছে। এইখানে তো লিন বলে যে তুমি কি দেখতে পাও। তার কথায় সে হাসতে থাকে। এদিকে দেখতে গুন্ডাগুলোকে ফ্যাং এর তরফ থেকে ফোন করা হয় এবং জানানো হয় হাসপাতাল এবং সেই সঙ্গে লিনের কাছ থেকে দূরে থাকতে। জ্যান আসে অফিসে এবং লিনের সঙ্গে কথা বলতে চায়। সবাই গসিপ শুরু করে দেয়। সে বাইরে নিয়ে গিয়ে তাকে জানায় যে আমি আজ পর্যন্ত এত সাহসী মেয়ে দেখিনি যে বিপদের সময় সমস্ত কিছুর জন্য প্রোটেক্ট করতে রাজি। তো এখানে লিন জানায় যে এমন অনেক পরিস্থিতি আছে যে পরিস্থিতিতে ভয় পেলে স্ট্যান্ড নিতে হয়। এদিকে জ্যান তার কাছে ক্ষমা চায় যে কাল তার জন্য সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেনি। তাদের দুজনের পিকচার কেউ সেন্ড করে দেয় মিনকে। মিন তাদেরকে ক্লোজ দেখে খুব রেগে যায় এবং সে সমস্ত কিছু ফেলে দেয়। তার মা জিজ্ঞেস করে কি হয়েছে। মিন তার মাকে সেই পিকচারটা দেখিয়ে দেয়। তার মা তাকে চিন্তা করতে বারণ করে, কারণ সে জানায় যে সে যেহেতু ফ্যামিলির বৌমা তাই অন্য কারো রিলেশন। এর মম জানায় যে লিনকে তো উচিত শিক্ষা দেবে, তার জন্য সে ছবি সহ
প্রুফ নিয়ে পৌঁছে যায় ফ্যাংদের বাড়ি। সেখানে লিনকে ভয় দেখাতে শুরু করে যে তুমি এই সমস্ত কি করছো। দেখো, চ্যান হচ্ছে তোমার বস এবং সেই সঙ্গে তোমার হবু জামাইবাবু, তোমার সঙ্গে তার এই সমস্ত কি আচরণ। এখানে আমাদের লিন জানায় যে আপনি একটা ছবির ওপর বেস করে কখনো আমার ক্যারেক্টারকে জাজ করতে পারে না। আসলে সে সমস্ত কিছু ক্ল্যারিফাই করার চেষ্টা করে, কিন্তু বেই যায় যে আমি ভেবেছিলাম তুমি যদি সমস্ত কিছু স্বীকার করে নাও হয়তো আমি ফ্যাংকে জানাবো না, কিন্তু আমার মনে হচ্ছে এখন ফ্যাংকে জানাতেই হবে। তারপর সার্ভেন্টকে অর্ডার দেয় ফ্যাংকে নিয়ে আসতে। ফ্যাং যখন নিচে নেমে আসে, ফ্যাং আসার পর জানতে চায় সে কেন ডেকেছে। তখন বেই জানায় যে এটা হচ্ছে লিনের মম, সে এখানে এসেছে তোমাকে একটা ছবি দেখানোর জন্য, কারণ সেই ছবিটাতে আছে লিন এবং তার অফিসের বয়, যেটা তার হবু জামাইবাবু, তার সঙ্গে রিলেশন। তুমি এখন কি করবে? তার কথায় আমরা দেখি ফ্যাং কোনো রেসপন্স করে না, বরং সে উল্টে লিনের মমকে শুরু করে দেয় যে আপনাদের কাছে লিনের যে টাকাগুলো আছে সেগুলো কবে দেবেন, যদি না দেন তাহলে আমি গ্র্যান্ডফাদারের সঙ্গে কথা বলে এই সমস্ত ব্যাপারটা অবশ্যই দেখব। বেচারি তো মুশকিলে পড়ে যায়, সে কি কাজে এসেছিল আর কিসের মধ্যে পড়লো। সে জানায় যে লিনের ফাদারকে বলে সে অবশ্যই টাকাটা দেবে, কিন্তু ছবির ব্যাপারে সে কোনো রেসপন্স করে না এবং বরং লিনকে বলে জানায় যে সেখান থেকে চলে যাচ্ছে। ভেতরে গিয়ে লিনের উপর রাগ করতে শুরু করে যে তুমি কেন জ্যানের সঙ্গে দেখা করতে গেছিলে। লিন তাকে অ্যান্সার দেয় সেও হচ্ছে আমার হবু জামাইবাবু, তাই তাদের রিলেশনটা আমার জন্যই খারাপ হয়েছিল, সেই জন্য তার সঙ্গে কথা বলতে গেছিলাম। এখানে তাকে বকা দেয় কারণ সে স্বাভাবিকভাবে একটু জেলাস ফিল করছিল, যতই তাদের সামনে প্রকাশ না করে। লিনকে ওয়ার্নিং দেয় যে এর পরের বার থেকে তুমি জ্যানের আশেপাশেও ঘেঁষবে না। যখন বেইয়ের মম সেখান থেকে চলে যায়, সং তাকে দেখে এবং জানতে চায় কি হয়েছিল। তখন বেই তাকে জানায় যে এটা হচ্ছে লিনের মম, এখানে এসেছিল কিছু ছবি নিয়ে যেটাতে দেখাতে পারে যে লিনের সঙ্গে তার জামাইবাবুর রিলেশন চলছে, যেটা তার অফিসের বস। কিন্তু এখানে ফ্যাংকে দেখি সে কোনো কথাবার্তা না শুনে বরং উল্টে তার কাছে টাকা চাইতে থাকে। সেই ছবিগুলো দেখে এবং হাসতে থাকে। তো বেই জানায় যিনি ডক্টর চ্যানের কাছ থেকে শুনেছি যে ফ্যাং এখনো দেখতে পায় না, তোমার কি মনে হয়? সং জানায় যে সেটা তো অবশ্যই দেখা যাবে, তার জন্য সে এঙ্গেজমেন্টের দিন জন্য সে অপেক্ষা করতে চায়। তো তার একটা কিছু প্ল্যান চলছে। এইদিকে এঙ্গেজমেন্টের জন্য প্রিপারেশন করতে থাকে আমাদের হিরোইন লিন। সে সমস্ত কিছু প্রিপারেশন করে। এদিকে যখন মেন স্টেজের কাছে একজন অননোন পার্সনকে দেখা যায়, সে যখন চলে যায় সে অন্য একটা কিছু করতে থাকে। আসে সেখানে শিশি তার কাছে সমস্ত কিছু জানতে চায় যে কেমন হচ্ছে, কি রকম চলছে, তাকে সমস্ত রকম বুঝিয়ে দিতে থাকে। এখানে শিশি লিনকে ফ্যাংয়ের ব্যাপারেও জানতে চায়। সে শুনেছে যে ফ্যাং নাকি আজকাল তার সঙ্গে ওয়াকে যাচ্ছে। লিন জানায় যে আসলে সে ফ্যাংয়ের কথা মতো এই সমস্ত কিছু করছে। শিশি জানায় যে আমার মনে হয় সে তোমার জন্য চেঞ্জ করতে চাইছে নিজেকে। নেক্সট দিন আমরা দেখি যে ফ্যাংকে ডিনার টেবিলে নিয়ে আসা হয় খাওয়ার জন্য একসঙ্গে। বেই এবং সং দেখে এটা অবাক হয়ে যায়। এখানে সং তার সিস্টার ইনলকে জানায় যে সিস্টার ইনল তুমি তো মাস্ট যে আমার ব্রাদারকে তুমি আমাদের সঙ্গে একসঙ্গে ডিনার টেবিলে খাওয়ার জন্য রাজি করেছ। লিন জানায় যে সমস্ত কিছু সে কিছুই করেনি, আসলে ফ্যাং নিজে থেকেই তাদের সঙ্গে খেতে চাইছিল। এদিকে আমরা দেখি ফ্যাং লিনকে খাবার প্রিপেয়ার করতে বলে। লিন তার জন্য খাবার প্রিপেয়ার করছিল, তখন সং একটা খাবার লিনের খাবারে রেখে দেয় এবং ইশারা করে চুপ থাকতে বলে। আসলে মনে হয় ফ্যাং যেন কোনো কিছু দেখেইনি। ফ্যাং তো মনে মনে ভাবতে থাকে 2 বছর চেঞ্জ হয়ে গেল, তাও তুমি সং কোনো মতেই চেঞ্জ হবে না। এদিকে সং খাবার টেবিলে জানায় যে ব্রাদার তুমি যখন আমাদের সঙ্গে একসঙ্গে খেতে আসতে পারছো, তাহলে কালকে আমার এঙ্গেজমেন্ট পার্টিতে অবশ্যই আমাদের সঙ্গে অ্যাটেন্ড করবে। ফ্যাংকে দেখি তার কথায় রাজি হয়ে যায়। নেক্সট এঙ্গেজমেন্টের দিন আসে। এঙ্গেজমেন্টের দিনে সেখানে জ্যান এবং সেই সঙ্গে মিনও এসেছিল। মিনের কাছ থেকে জ্যান চলে যায় লিনের কাছে, তাকে কংগ্রাচুলেশন জানায় এই রকম ভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। লিন জানায় যে আর সে অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে চায় না। এখানে জ্যান জানায় যে হ্যাঁ, তাকে প্ল্যানিং ডিপার্টমেন্টে অ্যাপয়েন্ট করা হবে যদি এটা সাকসেস হয়। তারপর দেখি ব্রাইড এবং গ্রুমের এন্ট্রি হয়। ব্রাইড এবং গ্রুম যখন স্টেজে আসে তখন সেখানে ব্রাইডকে আংটি পরাতে বলে। সং জানায় সে ব্রাদারের জন্য অপেক্ষা করবে। তারপর দেখি ফ্যাংয়ের এন্ট্রি হয় অনেকগুলো বডিগার্ডকে সঙ্গে নিয়ে। আর যখন ভেতরে আসে তখন তার এবং শিশির রিলেশনশিপ নিয়ে নানা ধরনের গসিপ হতে শুরু করে। শিশি জানায় যে এই কেন এখানে এসেছে, আমাকে কি তুমি লজ্জায় ফেলার জন্য এনেছো? সং জানায় যে আসলে আজ আমার খুশির দিন, তাই আমি চাই আমার ব্রাদার আমাদের এই খুশির মুহূর্তে নিজে যোগ দিক।
তারপর দেখি তাদের দুজনে সবার কথা মতো শেষ পর্যন্ত স্টেজে আংটি পরাতে শুরু করে। যখন আংটিটা পরাতে যাবে কি, তার সামনে স্ট্যান্ডটা ছিল, সেই ক্রস স্ট্যান্ডটা শিশির গায়ের ওপর পড়তে যায়। আমাদের হিরোইনকে দেখি সে দৌড়ে যায় এবং তাকে বাঁচায়। এই চক্করে তারও চোট পেয়ে যায়, কিন্তু আমাদের হিরোকে দেখি সে দৌড়ে গিয়ে বরং শিশিরকে উঠিয়ে নিয়ে চলে যায়। এদিকে লিন তো ভাবতে থাকে যে কি হচ্ছে। সঙ্গ বুঝতে পেরে যায় যে আমার ব্রাদার দেখতে পারে। আসলে সে যেটা চেয়েছিল সেটাই হলো। জ্যান চাই লিনের কাছে যেতে, মিন কোনো মতে যেতে দেয় না, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। লিনকে গিয়ে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো, কিন্তু সে মাথা নাড়ে। এদিকে হাসপাতালে দেখি সং আসে এবং জানায় যে তুমি আগে থেকে দেখতে পারো, এটা আমি ভালোভাবেই জানতাম। তাছাড়া তুমি আমার গার্লফ্রেন্ডকে কেন তুমি এখানে উঠিয়ে নিয়ে এসেছো? ব্রাদার, আমি এটা জেনে খুব খুশি যে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তোমাকে একটা কথা বলি, আজকে কিন্তু সিস্টার ইনলা খুব হার্ট ফিল করেছে, কারণ তুমি সেখানে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছো, কিন্তু বেচারির একটুও কেয়ার করনি। তার কথা শোনার পর ফ্যাং সেখান থেকে চলে যায়। এদিকে আমরা শংকে দেখি সে শিশিকে আংটি পরায় এবং জানায়, বেবি তোমার জন্য আমি জানতে পারলাম যে আমার ব্রাদার দেখতে পারে। এদিকে দেখি জ্যান নিয়ে যায় হাসপাতালে লিনকে, তাকে ধন্যবাদ জানায় এখানে নিয়ে আসার জন্য, সেই সঙ্গে সরি করে সে এঙ্গেজমেন্টের পার্টি পুরো ভেস্তে দিয়েছে তাই। কিন্তু জেন জানায় যে আমি জানি এ সমস্ত কিছু তুমি করনি, এ সমস্ত কিছুর পেছনে অন্য কেউ আছে, আমি অবশ্যই এটা দেখব। তা সে যখন বাড়িতে আসে সমস্ত সার্ভেন্টগুলো তাকে রেসপেক্টলি কথা বলতে থাকে। সে তো বুঝতে পারে না কি হচ্ছে। যখন নিজের রুমে যায় তখন জেন ফ্যাং জানায় যে আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু লিন বলে আমি কোনো প্রশ্নের জবাব তোমার কাছ থেকে চাই না। জানায় যে দেখো তুমি আমার ফিলিংসের সঙ্গে খেলতে মজা পাও। ফ্যাং জানায় যে আসলে সে যতক্ষণ না সঙের আসল চেহারাটা সবার সামনে প্রকাশ করতে পারছিল ততক্ষণ সে নিজের যে দেখতে পায় এটা কাউকে জানাতে চায়নি। তো লিন বলে হ্যাঁ, সেই জন্যই তো আজকে তুমি শিশির জন্য তুমি সবার সামনে নিজেকে এক্সপোজ করলে। এখানে ফ্যাং এটাও বলে যে দেখো আমি যা করেছি শুধুমাত্র তোমার ভালোর জন্য, যেটা তুমি পরে বুঝতে পারবে। লিন তার কোনো কথাই শুনতে চায় না। সে তার কাছে 3টে শর্ত রাখে, যে এখন যেহেতু সে তার দেখতে শুরু করেছে তাই সেহেতু তার প্রথম শর্ত হচ্ছে আজকের পর থেকে তার জন্য খাবার দাবার এই সঙ্গে ওকে নিয়ে যাবে না, আর দ্বিতীয় শর্ত হচ্ছে তারা দুজনে একে অপরের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না। সেই সঙ্গে তার তৃতীয় শর্ত এটা ছিল যে সে আজকের পর থেকে তার একসঙ্গে এক রুমে থাকবে না। কিন্তু ফ্যাং তার কথা কোনো মতে রাজি হয় না। এখানে ফ্যাং তাকে বলে যে আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু তুমি কেন ফোন ধরোনি? লিন তাকে বলে সেটা তার পার্সোনাল ব্যাপার, তাকে ইন্টারফেয়ার করতে বারণ করে এবং সে যখন সেই রুম থেকে চলে যেতে চায় তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায় এবং বেডে ছুঁড়ে ফেলে, আর এই চক্করে তার হাতে প্রচণ্ড ব্যথা পায়। ফ্যাং তার হাতটা দেখতে যায়, তাকে ছুঁতে দেয় না, বরং বলে যে তুমি সেই হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না যেটা দিয়ে অন্য মেয়েকে ছুঁয়েছ, তুমি আমার ফিলিংসকে এত হার্ট করছো কেন, বলে চলে যায়। এদিকে সং এবং সেই সঙ্গে ফ্যাং বেই খুব চিন্তিত আছে, যেহেতু এখন ফ্যাং দেখতে শুরু করেছে। এই ফ্যাংকে বলে যে আমার মনে হয় যে লিনকে একদম পছন্দ করে না ফ্যাং, সেই জন্যে দেখলে না সেই অবস্থায় শুধুমাত্র শিশির কেয়ার করলো, তাই তুমি যদি শিশিরকে কাজে লাগিয়ে সঙ্গের কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতে পারো। এদিকে অফিসে মিনকে দেখি সে লিনের ওপর রাখা শুরু করে যে তুমি এইরকম ভাবে সিনসিয়ারিটির সঙ্গে কাজ করেছো, যদি আজকে শিশির কিছু হয়ে যেত তাহলে কি হতো, দায়িত্ব কে নিত? এখানে লিনকে দেখি সে তার কাছে ক্ষমা চায় এবং বলে যে যে শাস্তি দেবে তার জন্য সে রাজি আছে। এরপর লিন জানায় যে তুমি আজকের পর থেকে জ্যানের অ্যাসিস্ট্যান্ট না হয়ে তুমি প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করবে। সে তো রাজি হয়ে যায়। পরে যখন জ্যানকে দেখি সে অফিসে আসে, লিনের ব্যাপারে সবার কাছে জানতে চায়, কিন্তু একজন অফিসের কর্মী লিনকে ওয়্যার হাউসে কাজ করার জন্য পাঠানো হয়েছে। জ্যান বলে যে লিনের হাতে চোট পেয়েছে, সে সেখানে কিভাবে কাজ করবে। তারপর আমরা দেখি ওয়্যার হাউসে যাই জ্যান এবং তার কাছ থেকে ভারী জিনিসগুলো নিয়ে নেয় এবং বলে যে তুমি ওয়্যার হাউসে কেন কাজ করছো, আসলে তুমি সমস্ত কিছু করনি আমি জানি। তো এখানে লিন তাকে জানায় যে হ্যাঁ, আমি সেদিনে অ্যারেঞ্জমেন্টের দিন আমি একজন মানুষকে দেখেছিলাম যে আননোন পারসন, খুব সাসপিশিয়াস বলে মনে হয়েছিল। এরপর জ্যান লিনকে সেখানে নিয়ে আসে, সবাইকে জানায় যে আজকের পর থেকে স্টাফ মেম্বার যেন লিনকে কোনো রকমের কথা না বলে, কারণ এখনো অবধি ক্ল্যারিফাই হয়নি যে লিন সমস্ত কিছু করেছে। দুটো মেয়ে বলতে
বলতে থাকে যে পুরুষ মানুষদেরকে পটানোর কৌশল শুধুমাত্র লিনেরই ভালো জানা আছে। এটা জানার পর তাদের দুজনকে ফায়ার করে দেওয়া হয়। এখানে আমরা লিনকে দেখি সে শিশির সঙ্গে দেখা করতে যায় এবং তার কাছে ক্ষমা চাই তার জন্য এই সমস্ত কিছু হয়েছে তাই। শিশি তাকে এটা বলে যে দেখো আমি বুঝতে পারছি সেদিন আমাকে বাঁচিয়েছিল ফ্যাং, তো সেই জন্য তুমি হার্ট ফিল করেছো। তো লিন তাকে বলে যে এটা আমার ডিসিশন নয়, এটা তার ডিসিশন। আমি তোমাদের দুজনের রিলেশনের ব্যাপারটা আগে থেকে জানতাম। এদিকে বাড়িতে ফ্যাং তো শংকে জোরদার পেটাতে থাকে, কারণ এই সমস্ত কিছুর পেছনে সে আছে সেটা জানে। কিন্তু ফ্যাংকে সঙ্গে এতটাও চেঞ্জ নেই, সে তো হাসতে থাকে, জানায় যে ব্রাদার তুমি যদি আমাকে মেরেও ফেলো তাহলে তো আমি কিছুই বলবো না, কিন্তু একটা জিনিস ভেবে রাখো, তুমি আমাকে মারছো এটা যদি সিস্টার ইন ল জেনে নেয় তাহলে তোমার আমাদের সিস্টার ইন ল যে কেমন ইমেজ গড়ে উঠবে সেটা তুমি ভালোভাবেই জানছো। এদিকে তার কথায় রেগে গিয়ে ফ্যাং তো তার কলার এবং বলে যে এরপর থেকে আমার ওয়াইফের নাম তোমার নোংরা মুখে আনবে না। কিন্তু মারতে যাবে কি সেখানে লিন এসে হাজির হয়, যার ফলে তাকে ছেড়ে দেয় এবং বলে আমার ওয়াইফের কাছ থেকে দূরে। এরপর আমরা শংকে দেখি সে স্মাইল করে এবং জানায় যে তোমার যা কিছু আছে সমস্ত কিছু আমি আমার করে নেব। লিন যখন বাড়িতে আসে ফ্যাং তার কেয়ার করতে থাকে। লিন জানায় যে এঙ্গেজমেন্টের খবরটা এত পাবলিসিটি পাচ্ছে কেন। তো সে ফ্যাং বলে যে তার মানে তুমি কি সন্দেহ করছো আমি সমস্ত কিছু করেছি। লিন জানায় যে তুমি যদি না করো তাহলে কে করতে পারে, ফ্যামিলির পারমিশন ছাড়া এটা কেউ করতে পারে না। তাছাড়া আমি জানি সং এটা কোনো মতেই করবে না, কারণ সে চায় না তার কোনো রকম ইনসাল্ট হোক। সে যখন ভেতরে যায় তখন দেখে শংকে আবার পিটিয়েছে। সে জানতে চায় তুমি আবার শংকে মেরেছ। তখন সেখানে বেই আসে এবং দৌড়ে দৌড়ে তার ছেলেকে ওঠায় এবং জানায় যে তার ছেলের কি হাল করেছে ফ্যাং। তো ফ্যাংয়ের দিকে চিৎকার করে কথা বলে, কিন্তু ফ্যাং তাকে বলে যে তোমার সাহস কি করে হয় আমার সামনে এইরকম উঁচু গলায় কথা বলা। আমি 2 বছর অন্ধ ছিলাম, তাতে কি তোমরা তোমাদের ম্যানার ভুলে গেছো? মনে হয় তোমাদের দুটোকে ভালো করে আবার ম্যানার শেখাতে হবে। আমি শুধুমাত্র তোমাদের ওপর এইটুকু দয়া করছি যে তোমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি না। তোমরা এর জন্য আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করো। তাছাড়া আজকের পর থেকে তোমরা ডিনার টেবিলে একসঙ্গে ডিনার করবে না, কারণ একসঙ্গে ডিনার করার মতো যোগ্যতা তোমাদের নেই। এখানে বেই তাকে জানায় যে সে এত হুকুম কেন চালাচ্ছে, এই বাড়িটা শুধুমাত্র তার একার নয়। কিন্তু ফ্যাং জানায় যে হ্যাঁ এই বাড়িটা তার গ্র্যান্ডফার বাড়ি, এখানে তাকে তার নিজের যোগ্যতায় তাকে থাকতে বলে। এখানে সার্ভেন্ট এসে জানায় যে গ্র্যান্ডপা আসছেন। এটা জানার পর বেইর অবস্থা তো খারাপ হয়ে যায়। গ্র্যান্ডপা আসা মাত্র এটা বলে যে যেহেতু এখন ফ্যাংয়ের চোখটা ভালো হয়ে গেছে তাই কাল থেকে যে ফ্যাং গ্রুপ অফ কোম্পানির সমস্ত দায়িত্ব তাকে নিতে বলে। বেই জানায় যে চোখটা কেবল ভালো হয়েছে তাই এখন এত তাড়াতাড়ি করা উচিত নয়। গ্র্যান্ডপা তাকে জানায় যে 2 বছর ধরে সে ঘরে বন্দি আছে, এটা কি কম সময়? তুমি কি বলতে চাইছো? তার কথায় বে একদম চুপ হয়ে যায়। এখানে শংকে দেখি সে জানায় যে তার ব্রাদার যদি অফিসে যায় সে সমস্ত কিছু তাকে বুঝিয়ে দেবে, কোন পজিশন সে নিতে চায় সেটা তাকে জানিয়ে দিতে বলে। তখন গ্র্যান্ডফাদার জানায় যে কোন পজিশন, আবার আগের পজিশনটা সে নিতে চায়। এখানে আমরা দেখি শং গ্র্যান্ডফাদারের সামনে কুল বলে এবং হাসতে থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে রেগে আগুন, কারণ এক এক করে সমস্ত কিছু তার কাছ থেকে ফ্যাং যেন ছিনিয়ে নিচ্ছে। ফ্যামিলি গ্যাদারিং এর পর ফ্যাং এবং সেই সঙ্গে লিনের সঙ্গে দেখা করতে যায় দাদাজি এবং তার সঙ্গে কথা বলে। এখানে লিনকে জানায় যে আমি কিছুদিন থেকে ডাক্তার চ্যানের কাছ থেকে তোমার খুব সুনাম শুনেছি। সে একটা বক্স তাকে দেয় এবং সেটাকে খুলতে বলে। লিন যখন সেটা খোলে তখন গহনা দেখতে পায়। এখানে ফ্যাংয়ের গ্র্যান্ডফাদার জানায় যে এটা তাদের গহনা, এটা তার বংশ পরম্পরায় বৌমারা পেয়ে থাকে। কিন্তু লিনকে দেখি সে কোনো মতেই নেয় না, জানায় যে এটার উপর মিস বেয়ের অধিকার আছে। কিন্তু গ্র্যান্ডফাদার জানায় যে না, এটার উপর মিস বেয়ের অধিকার নেই। আমি আমার বৌমা হিসাবে ফ্যাংয়ের মাকে মেনে নিয়েছিলাম, আর আজকের পর থেকে তুমি। কিন্তু কোনো মতেই লিন সেটা নিতে চায় না। সে জানায় যে লিন তাকে পছন্দ করে না। তো গ্র্যান্ডফাদার তাকে জিজ্ঞেস করে তুমি কি তাকে পছন্দ করো? সে কোনো জবাব দেয় না, কিন্তু সে কোনো মতেই সেটা নিতে চায় না। গ্র্যান্ডফাদার জানায় ঠিক আছে আমি অন্য একটা কোশ্চেন। এর বিহেভিয়ারে হ্যাপি। লিন তার কথায় হ্যাঁ বলে দেয়। তখন দাদাজি তাকে বলে যে এই জুয়েলারিটা আজ থেকে তোমার। এখানে তাকে এটাও জানায় যে যদি তোমাকে ফ্যাং জ্বালাতন করে তাহলে তুমি আমাকে জানাবে। তারপর ফ্যাংয়ের সঙ্গে দাদাজি সেখান থেকে চলে যায়। দাদাজিকে সি অফ করে যখন ফ্যাং রুমে আসে তখন হঠাৎ তাদের ফ্যামিলি গ্রুপ চ্যাটে তো জ্বরের কমেন্ট শুরু হয়ে যায়, যে কেউ তার সম্পর্কে ভালো ভালো কমেন্ট করে, তাকে কংগ্রেচুলেশন জানায় আবার চোখ ফিরে পাওয়ার জন্য, এবং সঙ্গে লিনের ব্যাপারে জানতে চায় যে এই ফ্যামিলি চ্যাটের মধ্যে লিন আছে কিনা। কিন্তু সে জানায় যে তার ওয়াইফকে ডিস্টার্ব করতে বারণ করেন, তার ওয়াইফ বিজি আছে। এই সমস্ত কিছু দেখে শিশি, তার খুব খারাপ লাগে যে সে বুঝতে পারে ফ্যাংয়ের জীবনে লিন অনেক প্রায়োরিটি
গ্রিপ আছে এবং সে তাকে ভালোবাসতে শুরু করেছে। এদিকে যখন রুমে যায় তখন লিন তাকে সেই গ্রিপটা আবার ফেরত দিয়ে দেয়। ফ্যাং তাকে বলে যে দেখো, যে জিনিসটা তোমাকে দেওয়া হবে সেই জিনিসটা চুপচাপ নিয়ে নিও, এবং সেই সঙ্গে তাকে ফ্যামিলি চ্যাটে অ্যাড করতে বলে। তো এখানে লিন তাকে বলে যে সে তো আগে থেকে যাকে চ্যাটে অ্যাড করে দিয়েছে। দুজনে একসঙ্গে বসে এবং তারা কিছু কথা বলে এবং দুজনে স্মাইল করতে থাকে। এখানে আমরা দেখি আমাদের লিনের স্টেপ সিস্টারকে। সে যখন সোজা আঙুলে ঘি না ওঠে তো আঙুলটা বাঁকিয়ে অন্য উপায় বের করে। সেই নার্সিংহোমের যে মেন হেড তার নাম হচ্ছেন মিস মিনজি। মিনজির কাছে গিয়ে সমস্ত কিছু বলে। মিনজি তার বাবা এবং সেই সঙ্গে লিনকে ধন্যবাদ জানায়। এখানে মিনজি জানিয়ে দেয় যে তাদের এই নার্সিংহোমকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত লিন কি স্যাক্রিফাইস করেছে, অর্থাৎ সে একজন অন্ধ মানুষকে বিয়ে করেছে এই নার্সিংহোম বাঁচানোর জন্য। সমস্ত কিছু বলে দেয়। মিনজি লেডিটা খুব হার্ট ফিল করে, কারণ তাদের এই হাসপাতালটাকে বাঁচানোর জন্য লিন এত বড় স্যাক্রিফাইস করেছে। আসলে এই সমস্ত কিছু জানিয়ে দিচ্ছে। সেটা এটাও জানায় যে আসলে যে অন্ধ মানুষটাকে সে বিয়ে করেছে সে তাকে ভালোবাসে না, বরং সে অন্য একটা লেডিকে ভালোবাসে। সেই জন্যই তো কালকে একটা ফ্যামিলি অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে লিন এবং সেই সঙ্গে তার গার্লফ্রেন্ডে চোট লেগেছিল, কিন্তু লিনের পরোয়া না করে বরং সে তার গার্লফ্রেন্ডকেই বাঁচায়। এখানে সমস্ত কিছু বলে যে লিন তার জন্য কি করেছে। আসলে এই যে লেডিটাকে সেটা তো আমরা পরে বুঝতে পারবো, আর মিন কেন সেই লেডিটার কাছে গিয়ে তার নিজের রাগ ঝাড়ছে সেটা আমরা পরে বুঝতে পারবো। সেই লেডিটা তো সেখানে সমস্ত কিছু শোনার পর অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সে যে কোচে আমাদের মেন হিরো অফিসে, সেই সঙ্গে তার অনেকগুলো বডিগার্ড। অফিসে আসা মাত্র সমস্ত জিনিস সে প্রাণ ভরে দেখে, কারণ অনেক দিন পর এগুলো দেখছে। এদিকে আমাদের লিন তাকে অ্যাড করার জন্য তার ওপর কমেন্টে ঝড় বসে। কেউ তাকে তো নানা ধরনের ভাবে গালাগালি শুরু করে, কেউ তার তারিফ করে এবং জানায় যে তাদের কাছ থেকে সামলে থাকতে বলে, কারণ তারা খুব একটা ভালো না। এদিকে তার কাছে ফোন আসে এবং জানানো হয় মিনজি অজ্ঞান হয়ে গেছে। এটা শোনা মাত্র আমাদের হিরোইন দৌড়ে যায় হাসপাতালে। মিনজিকে সে মম বলে ডাকে এবং জানায় যে সে তার কাছ থেকে সমস্ত কিছু লুকিয়েছিল, সেই জন্য সে ক্ষমা চাইছে, কিন্তু সে চাইছিল সমস্ত কিছু জানাতে, কিন্তু জানাতে পারেনি। আসলে এই মিনজি তার কাছে ক্ষমা চায়, তার জন্য সমস্ত কিছু করতে হয়েছে। সে তার হাজবেন্ডকে ভালোবাসে কি বাসে না, এবং তার হাজবেন্ডও তাকে ভালোবাসে কিনা এটা জানতে চায়, কিন্তু লিন চুপ হয়ে যায়। তার ফলে মিনজি বুঝতে পেরে যায় এই যে আসলটা কি। এদিকে ফোন করে আমাদের হিরোকে আমাদের হিরোইন এবং জানায় যে সে তার কাছ থেকে একটা ফেভার চাই, যে তার মম খুব অসুস্থ, তাই তার মমের সামনে কি সে আসল কাপলের মতো অভিনয় করতে পারে। এর জন্য সে যেটা বলবে সেটা করতে রাজি আছে। আমাদের হিরোইন ফ্যাং তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। হাসপাতালে না গিয়ে দুজনকে নিয়ে আসা হয় একটা জুয়েলারি শপে। তো লিন বুঝতেই পারে না সেখানে কেন এসেছে। আমাদের হিরো ইন্টেলিজেন্ট, তাই তারা যদি ওয়েডিং রিং না পরে যায় হয়তো ধরা পড়ে যাবে বলে এখানে এসেছে। ডক্টর চ্যান তাদের জন্য জুয়েলারি নিয়ে আসে। এখানে ফ্যাং তাকে একটা আংটি বাঁচতে বলে, কিন্তু লিনকে দেখি সে একটা খুব সিম্পল একটা আংটি চুজ করে। তারপর আমরা দেখতে পাই চ্যান জানায় যে আমরা রিচ, তাই সেই রকম অনুযায়ী আংটি চুজ করো, কিন্তু লিন জানায় যে তার তো এই আংটিটাই খুব পছন্দ। সে ফ্যাংকে জিজ্ঞেস করে তার কেমন লাগছে। ফ্যাং তার হাত থেকে আংটিটা নিয়ে তাকে পরিয়ে দেয়। তার আংটি পরানোর পর আমাদের লিন তো ইমোশনাল হয়ে যায়। সে ভাবে যে এই মোমেন্টটা যদি সে ক্যাপচার করতে পারতো, আর যদি এটা রিয়াল হতো, সে অজুহাত করে সেখান থেকে চলে যায়। চ্যান তার কাছে বসে এবং জানায় যে তুমি বুঝতে পারলে যে লিন এটাতে খুব ইমোশনাল হয়ে গেছে, সে অজুহাত করে চলে গেল, কারণ এই মোমেন্টটা একজন মেয়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে আমি বলছি আমাদের লিন শিশির তুলনায় 1000 গুণ ভালো। তুমি এটা ভেবো না যে ভুল বোঝাচ্ছি, কিন্তু এটাই আসল, যে লিন খুবই ভালো মেয়ে। এরপর যখন সে জুয়েলারি শপ থেকে বাইরে যেতে থাকে, সেখানে তার এক্স বয়ফ্রেন্ড কোকো এবং তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়। তার দু ফ্রেন্ডের সঙ্গে আপাতত রিলেশনে আছে। তার ফ্রেন্ড তো তাকে উল্টোপাল্টা শোনাতে শুরু করে যে তুমি এখানে কি করছো, তোমার এই জুয়েলারি শপে আসার যোগ্যতা আছে, তাছাড়া আমি শুনলাম তুমি একজন অন্ধকে বিয়ে করেছো তার কেয়ার করার জন্য। সে তার বয়ফ্রেন্ডের নাম করতে শুরু করে। দেখো, আমার বয়ফ্রেন্ড ফ্যাং গ্রুপ অফ কোম্পানিতে কাজ করে। ফ্যাং গ্রুপ অফ কোম্পানির নাম শুনে তাকে বলে দেখো তুমি বোধহয় কোম্পানিটার নামও শোনোনি, কারণ সে কোম্পানিটা একটা বড়সড় কোম্পানি। এখানে তাকে তো উল্টো পাল্টা কথা শোনাতে থাকে এবং সেখানে এসে হাজির হয় ডক্টর চ্যান।
ডক্টর চ্যান জানায় যে তোমার সাহস কি করে হয় এই মেয়েটাকে উল্টোপাল্টা কথা বলা। ডক্টর চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে জানায় যে আমার শপে এই ধরনের উল্টোপাল্টা মানুষ কিভাবে আসতে পারে, পরের বার থেকে তাকে খেয়াল রাখতে বলে। এখানে সেই লেডিটা অর্থাৎ আমাদের লিনের ফ্রেন্ড জানায় যে আমি যে কি ভুল করেছি সেটা আমি জানি না, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ডক্টর চ্যান জানায় যে আমার কাছে ক্ষমা না চেয়ে বরং আমাদের ম্যামের কাছে ক্ষমা চান। তো এখানে সেই ফ্রেন্ডটা বলে যে আমরা দুজনে ফ্রেন্ড, তাই মজা করছিলাম। তাছাড়া সেই জুয়েলারি শপ থেকে কোনো কিছু কিনে না চলে যাওয়ার জন্যই আমি এটা বলছিলাম। তো এখানে ডক্টর চ্যান জানায় যে সে কে বললো যে কোনো কিছু কেনেনি, তার হাতের আংটিটা দেখায় এবং বলে যে পরের বার থেকে যে সমস্ত কিছু বিবেচনা করে যেন তা কিছু বলে। তারপর আমরা দেখতে পাই সেখানে তার হাজবেন্ড সম্পর্কে কথা বলাতেই ফ্যাং এসে হাজির হয় এবং বলে যে তোমার সাহস কি করে হয় আমার সম্পর্কে কথা বলা, তুমি কে? সে জানায় যে আমি লিনের এক্স বয়ফ্রেন্ড। আর তুমি কে? তো এখানে ফ্যাং জানায় যে সে তার হাজবেন্ড। এটা শোনা মাত্রই তারা আস্তে আস্তে সেখান থেকে কেটে পড়ে। এখানে আমাদের হিরো চ্যানকে জানায় যে তাদের দুজনকে জব থেকে যেন বের করে দিতে বলে। দুজনে যায় তার মমের সঙ্গে দেখা করতে। তার মমকে জানায়, ইন্ট্রোডাকশন করিয়ে দেয়, এটা তার হাজবেন্ড লিন। এখানে তার মম তাকে বলে যে তুমি কি সত্যি আমার মেয়েকে পছন্দ করো? তো সে তাকে বলে যে হ্যাঁ, সে তাকে লাইক করে। এখানে লিন তাকে বলে যে তারা দুজনকে একে অপরকে ভালোবাসে বলে তাদের লাভ শো অফ করার জন্য তাদের হাতের আংটিটা দেখায়। এখানে তার মম তাকে বলে সে মিস্টার ফ্যাংয়ের সঙ্গে কথা বলতে চায় পার্সোনালি, যার ফলে লিন সেখান থেকে চলে যায়। মিস্টার ফ্যাংকে জানায় যে তুমি কি আমার মেয়েকে পছন্দ করো? তো ফ্যাং তাকে বলে হ্যাঁ, সে তাকে ভালোবাসে। তো এখানে লিনের মম জানায় যে আমি জানি তোমরা এই ওয়েডিং রিংটা আজই কিনেছো যাতে আমার সামনে তোমরা মিথ্যে অভিনয় করতে পারো। ফ্যাং জানায় যে সে যেটা বলছে সেটা সত্যি, কিন্তু সে তার মেয়েকে ভালোবাসে আর সে এই তার ওয়াইফকে সে অনেক দিন থেকে আংটিটা পরাতে চাইছিল। এদিকে মিনজি জানায় যে দেখো তুমি যেটাই বলো আমি বিশ্বাস করতে চাই না, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। এখানে ফ্যাং জানায় যে আপনি সুস্থ হয়ে নেন, তারপর 2 মাস পর আমাদের বিয়ে, আপনাকে সেই বিয়েতে আসতেই হবে। সে যখন বাইরে আসে তখন লিনের সঙ্গে কথা বলে এবং তাকে বলে যে তারা আবার বিয়ে করতে চায়, কিন্তু লিন বলে তারা অলরেডি ম্যারিড। এখানে ফ্যাং তাকে বলে যে তারা নিয়ম নীতি মেনে আবার পুনরায় বিয়ে করতে চায়। শিশিকে দেখি সে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসে, সংকে দেখি তাকে ওয়েলকাম করতে থাকে। এদিকে ফ্যাং এবং লিন একসঙ্গে বাড়ি চলে যায়। সংকে দেখি শিশিকে উস্কাতে থাকে, দেখো তুমি 5 বছর ধরে আমার ব্রাদারের সঙ্গে ছিলে, কিন্তু সে তোমার কেয়ার না করে যে মেয়েটা 5 মাসও হয়নি এখানে আসা তার কত কেয়ার করছে। এই সমস্ত কিছু বলে সে এক কথায় শিশিকে উস্কাতে চাইছিল। শিশি তার কথাই ভড়কে যায় এবং সে বলে যে তোমাকে তো এই সমস্ত জিনিস এর অবশ্যই রিভেঞ্জ নিতে হবে। এদিকে গ্র্যান্ডফাদারকে দেখি সে বাড়িতে সবার সঙ্গে ফ্যাং এবং সেই সঙ্গে লিন আছে। গ্র্যান্ডফাদার তো শুধুমাত্র লিনের দিকে তাকিয়ে কথা বলছে, শিশিকে পুরোপুরি ইগনোর করছে, যেটা তাকে খুব হার্ট করছে। গ্র্যান্ডফাদার জানায় তার একটা ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট পার্টি আছে, সেখানে তাদেরকে যেতে বলে। এখানে আমাদের সং বুঝতে পেরে যায় শিশির অবস্থাটা, তাই চাই সেই অবস্থাটাকে আরো ভালোভাবে কাজে লাগাতে। রাত্রিবেলায় শিশিকে সে বোঝাতে থাকে, মনে হয় তুমি ফ্যাংকে ঘৃণা করো, সেই সঙ্গে আমিও করি, তাহলে দুজনে আমরা যদি এক হয়ে কাজ করি তাহলে তাদের দুজনকে অবশ্যই উচিত শিক্ষা দিতে পারবো। তার কথায় শিশি তো রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি তার গ্র্যান্ডফাদারের ফ্রেন্ডের যে বার্থডে পার্টি আছে সেই বার্থডে পার্টিতে সবাই এসেছে, তাদের প্ল্যান মতোই কাজ হচ্ছে। শিশিকে জানায় যে আমি আমার কাজ করে দিয়েছি, তুমি এবার তোমার কাজ করো। ওয়েটারকে ইশারা করে, যার ফলে ড্রিঙ্কে কিছু মিশিয়ে সেটা আমাদের ফ্যাং দেয় এবং সেখানে ফ্যাং সমস্ত গেস্টের সঙ্গে আমাদের লিনের ভালোভাবে ইন্ট্রোডাকশন করায়। আর এদিকে সমস্ত কিছু সং শিশিকে জানাতে থাকে, দেখছো তোমাকে সবসময় ইগনোর করেছে, কিভাবে আমাদের সিস্টার ইন লকে সমস্ত মানুষের সঙ্গে ইন্ট্রোডাকশন করাচ্ছে। এই সমস্ত কিছু দেখে শিশু তো রেগে আগুন। ড্রিঙ্কটা করার পরও ফ্যাংয়ের মাথাটা ধরে, যার ফলে সে তাকে বাইজা নিয়ে অষ্টমে যায়। এদিকে সং তাকে ইশারা করে, যার ফলে শিশিও তার কাজটা হাসিল করার জন্য সেখান থেকে চলে যায়। এরপর যখন সে রুমে যায় তখন তাকে তার ক্লোজ যাওয়ার চেষ্টা করে শিশি। আসলে সে চাইছিল ফ্যাংয়ের সঙ্গে নাইট স্পেন্ড করে সমস্ত মিডিয়ায় সেটা ছড়িয়ে দিতে, যাতে আবার তাদের বিয়ে হয়, কিন্তু
ফ্যাং তা কোনো মতে তার কাছে যেতে দেয় না। লিন অত্যন্ত রেগে যায় যে আমার কাছে কি এমন নেই যে তুমি সেই লিনের জন্য এত পাগল। লিন শুধুমাত্র তোমাকে টাকার জন্য বিয়ে করেছে আর আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। কিন্তু এখানে ফ্যাং কোনো মতে তার কথা শোনে না। এদিকে মিডিয়ার ভার্সনগুলো এসে হাজির, সেই সঙ্গে সং এবং লিন। সার্ভেন্ট জানায় যে ফ্যাং এবং সেই সঙ্গে সিসি ম্যাডামকে হোটেল রুমে যেতে দেখেছে পার্সোনালি। এটা জানার পর সং লিনকে বোঝায় যে দেখো সিস্টার ইনলা, তুমি যদি রেগে থাকো, আমার ভাই যদি এমন কিছু করে থাকে, আমি আমার ব্রাদারের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তারপর হোটেল রুমে দেখি সমস্ত মানুষ সহ মিডিয়ার পার্সনগুলো সেখানে চলে যায়। ইসি এবং সেই সঙ্গে ফ্যাংকে একসঙ্গে দেখে লিন রেগে সেখান থেকে চলে যায় আর ফ্যাং তাকে মানানোর জন্য তার পিছনে যায়। মিডিয়ার লোকগুলো তাকে ঘিরে ধরে। ডক্টর চ্যান তাদের দুজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে শিশির ব্যবহারে অত্যন্ত রেগে থাকে। এক কথায় সে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে তার ব্যবহারে। এখানে শিশির তাকে জানায় যে তাকে আর সুযোগ দেওয়া হোক, সে অবশ্যই তার কাজটা করে দেখাবে, কিন্তু সং তাকে দূরে সরিয়ে বলে সে সমস্ত কিছু করেছে তার জন্য, তার লাইফ থেকে তাকে দূরে ছেড়ে দিতে বারণ করে। কিন্তু সং তার কোনো কথাই শোনে না, যে যা করেছো তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। শিশি আর একবার তার কাছ থেকে সমস্ত কিছুর জন্য ক্ষমা চায়, কিন্তু সং তার কোনো কথাই শোনে না। এদিকে সমস্ত কিছু জানাজানি হয়ে গেছে, যার ফলে গ্র্যান্ডফাদার সংকে জেলে পাঠাতে চায়। তার মাদার অর্থাৎ বে ক্ষমা চায়। সে গ্র্যান্ডফাদার সহ ফ্যাংয়ের কাছে ক্ষমা চায়। সে তার ব্রাদার তাকে এবারের মতো ছেড়ে দিতে বলে, কিন্তু ফ্যাং কোনো মতে শোনে না। তাকে জানায় যে সে তাকে একটা সুযোগ দিতে পারে, এটাই, সে যদি নিজের হাতে তার ছেলেকে জেলে পাঠাতে পারে তাহলে এই বাড়িতে থাকার সুযোগটা তাকে দেবে। আসলে সং যা করেছিল তার শিক্ষা সে পেয়েছে, কিন্তু আমাদের হিরো এবং হিরোইনকে ক্লোজ এবং সেই সঙ্গে তাদের রিলেশনটা স্ট্রং করে গেছে। এখানে লিন ফ্যাংয়ের কাছে জানতে চায় সে তাকে কবে থেকে পছন্দ করতে শুরু করেছে। তো ফ্যাং জানায় যবে থেকে সে তাকে দেখেছে তবে থেকে ভেবেছে সে তাকে তার জীবন থেকে দূরে সরিয়ে দেবে না। আসলে এটা জানায় যখন তুমি সোফায় নাক ডেকে ঘুমাচ্ছিলে তখন আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। তার কথা শুনে লিন বুঝতে পেরে যায় আসলে প্রথম থেকে দেখতে পেত, শুধুমাত্র অন্ধ হওয়ার ও নাটক করছিল। এরপর কাহিনী শেষ মুহূর্তে আমরা দেখতে পাই এদের দুজনের ওয়েডিং দিয়ে। আসলে আমাদের হিরো লিনকে জানায় যে তার জীবনে আসার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানায় এবং সেই সঙ্গে তাকে বলে যে সে সারা জীবন তাকে প্রোটেক্ট করবে এবং তার চোখে কোনোদিন জল আসতে দেবে না। এখানে আমাদের এই যে সুইট এবং কিউট ড্রামার হ্যাপিলি এন্ডিং হয়। যদি ড্রামাটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দিও।